এটাও একটা পার্ট থাকবে যে প্রতিদিন ক্লাসের সাথে যে থিম ফরেস্ট থেকে একটু ঘুরে আসা, আজকে যে চ্যাপ্টারটা দেখালাম সেই চ্যাপ্টারের উপর কি কি মডিউল আছে সেগুলো একটু ঘাটাঘাটি করা, ঠিক আছে। যেমন আমরা তো এখন বেসিক দেখেছি, সিএসএস দেখেছি। তো এখন সিএসএস এর উপর এত আহামরি কোনো অ্যাট্রাকটিভ ডিজাইন আমরা দেখলেও বুঝবো না, যেহেতু আমরা বিগিনার। তো সেজন্য আমরা এখন একটা সহজ দেখে ট্রাই শুরু করা। যেমন সহজের মধ্যে কি আছে, ইমেল সিগনেচার। এই যে ইমেল সিগনেচার, অনেক রকম ইমেল সিগনেচার ডিজাইন করা আছে অলরেডি, ঠিক আছে। কি মাত্র একটাই আছে? এটা তো ইমেল টেমপ্লেট, সিগনেচার কি হলো? এটা ইমেল নিউজ লেটার চলে আসছে। কোনো সমস্যা নেই, তাহলে ফ্রি পিকে চলে যাবেন। ফ্রি পিক, শাটার স্টক, মাইক্রো স্টক, এগুলো সব আপনাদের জন্য, মানে আইডিয়ার জন্য আর কি। এখানে গিয়ে লিখে নেবেন ইমেল সিগনেচার। এই যে ইমেল সিগনেচার টেমপ্লেট, মকআপ, সিগনেচার টেমপ্লেট নেন, দেখবেন যে অনেক ধরনের রিসোর্স পাবেন। এরপর বিহ্যান্স আছে, ড্রিবল আছে, এগুলো হলো ডেভেলপারদের আড্ডাখানা। আপনি যাই কাজ করেন না কেন, বা আপনি আজকে একটা সাবজেক্ট নিয়ে কাজ করছেন, ওই সাবজেক্টের উপর আপনার কিছু আরও কিছু অ্যাডভান্স রিসোর্স দরকার ছিল, আপনি ড্রিবল চলে যান, পিন্টারেস্ট চলে যান, বিহ্যান্স চলে যান, ওখান থেকে রিসার্চ করেন। এবং ওখান থেকে রিসার্চ করলে আশা করি আপনারা অনেক ভালো ভালো আইডিয়া পাবেন, যেখান থেকে আপনি নিজেও কী করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ওকে, আমি এখানে লিখলাম ইমেল সিগনেচার। এটা তো একটা সিঙ্গুলার ইয়েতে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, রিলেটেড হলো করে ফেলেন। এই যে দেখেন, হ্যাঁ রাইট। ওখান থেকে আপনি আপলোড করে রাখতে পারেন, কারণ এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, এটা আপনি শুধুমাত্র বাংলাদেশের জন্য বিষয়টা তেমন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, যে কেউ ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর অনেক আমি তো ওটাই ব্যবহার করি, বাট এছাড়া আরও অনেকগুলোই আছে যারা কি করে, আপনি ইমেজ ক্লাউড লিখে সার্চ করেন, ইমেজ ক্লাউড স্টোরেজ বা ইমেজ হোয়ার আই ক্যান আপলোড এন ইমেজ। তো ক্লাউডের ছবি চলে আসছে। এই যে ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফস, এগুলো মেবি সবগুলো ইউজ করা যাবে। এই যে এটাও বেটার, ক্লাউডিনারি অপটিমাইজেশন অ্যান্ড সিডিএন। তার মানে এখানে বলতেছে যে আপনি চাইলে কি করতে পারবেন, সিডিএন হিসেবে ইউজ করতে পারবেন। তো আমাদের তো এগুলোই দরকার, আমরা আপনাদের কাছে ইমেজ রাখবো, আমরা সিডিএন নিয়ে আমরা কার্যক্রম করবো। জাস্ট খালি আমাদেরকে এতটুকু অথরিটি যে আমরা কি করতে পারবো, কতক্ষণ পর্যন্ত এটা মেনটেনেন্স করতে পারবো, এটা আর কি। আর আমরা যেটা ইমেজ বিবিটা দেখলাম সেটাও আনলিমিটেড, যেমন মানে অনেক দিন যাবত তারা কাউন্টিং করে রাখে। যেমন এই যে আমি যে আমার ইমেলটা করে রাখছি, আমার সিগনেচারটা আর ইমেজটা যে আপলোড করে রাখছি, এটা অনেক দিন হয়েছে, এখন দেখি রেখে দিছে, মানে ডিলিট করে না। দ্যাট মিনস আমারটা মিনিমাম 6 মাসের উপরে হয়ে গেছে, আমার যে ডিজাইনটা আমি করছি আমার জন্য, অথরিটি মেইল জন্য। এটা অনেক দেরি হয়েছে ইমেল সিগনেচার যে তৈরি করছি। ওকে, এই যে এখান থেকে দেখেন অনেক আইডিয়া পাবেন। এই যে ভদ্রলোকের দেখেন, এই যে কত রকমের ডিজাইন তারিখ সে করে রাখছে। এই যে গোলাকার চিত্র করে রাখছে, লম্বা রাউন্ডেড করে করে রাখছে, শেপ দিয়ে করে রাখছে, এবং এগুলোকে করে রাখছে, রেক্ট্যাঙ্গল করে করে রাখছে। এটাকে আবার একবারে ব্যাকগ্রাউন্ডের মতো করে রাখছে, মোবাইল স্ক্রিনের জন্য করে রাখছে। কত সুন্দর সুন্দর এরকম জেনারেশন তারা করতেছে। তো এরকমভাবে আপনাদেরকে এরকম একটা কী করা, স্ট্রং পোর্টফোলিও বিল্ড করা ইউজিং ইমেল সিগনেচার, ঠিক আছে। ইমেল সিগনেচার ডান। এবার ইমেল টেবিল তো আমরা শিখেছি, এবং ইনলাইন সিএসএস আমরা জানি। তো ওগুলোর ব্যবহার, ইনলাইন সিএসএস হয়তো বেসিক কিছু প্রপার্টিস আমরা জানি। তো ওগুলোর ব্যবহার করে আপনি কি করতে পারেন, এখানে গিয়ে ইমেল টেমপ্লেট লিখে সার্চ করেন। তো ইমেল টেমপ্লেটে সার্চ করতে গেলে ইমেল টেমপ্লেট রিলেটেড যেগুলো আছে সেগুলো থেকে কি নেন, আইডিয়া নেন, ঠিক আছে, রিসোর্স কালেক্ট করেন।
কারণ এগুলো হলো সবচেয়ে বড় বিষয়, যে যেখান থেকে আপনি ভালো রিসোর্স পাবেন, তখন আপনার মাথায় আইডিয়াটা আরও হবে, ভালো আসবে। কারণ আমরা জানি তো জিরো নলেজ থেকে আমরা কেমন আইডিয়া জেনারেট করতে পারবো, সারাদিন চিন্তা করবো কিন্তু টাইমটা লস হবে, তার চেয়ে বলো আপনারা রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। ঠিক আছে, এই ভদ্রলোকের ডিজাইনটা দেখেন, অনেক কিন্তু সুন্দর ডিজাইন হয়েছে। ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু কোয়েশ্চেন হলো এই ভদ্রলোক এই শেপটা কিভাবে মেক করছে। এটা একটু চিন্তা করতে হবে। জি হ্যাঁ, যদি রিসার্চ করতে চান ওই ইন্সপেক্টর তো আছেই। যেমন আমরা ইউআই ল্যাবেরতে চলে গেলাম, ইউআই ল্যাবের ওয়েবসাইট আপনাকে পছন্দ হলো, আপনি চাইলেন যে ইউআই ল্যাবের ওয়েবসাইটটা নিয়ে একটু কী করবেন, ঘাটাঘাটি করবেন ডিজাইনটা কীভাবে করেছে। তো সেটার জন্য যদিও কোড দেখে বোঝাটা অনেক মুশকিল, কারণ কিভাবে করেছে এটা জানা মুশকিল, বাট আপনি এতটুকু আইডিয়া পাবেন যে ভদ্রলোক কিসের কি টুল বারের ব্যবহার করে কাজটা করেছে। যদি কোনো থার্ড পার্টি টুল ব্যবহার করে, এই যে মাইজার অ্যাডভান্স ক্লিক করবেন, ইনস্পেক্ট, এখান থেকে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইটে একটা শর্ট প্রিভিউ দেখতে পাবেন, মানে শর্ট কোড দেখতে পাবেন। এখানে এখন ধরে ধরে দেখতে পাবেন যে কোন জায়গায়, মানে আপনি দেখতে পাবেন যে এই যে এখানে কালারটা কি দিয়েছে, আপনি কালারটা ধরতে যাচ্ছেন, তাও এখানে আপনি যেখানে সিলেকশন বারে ক্লিক করবেন, সিলেক্ট করার পরে যেখানে মাউসটা রাখলেই ওই যে দেখেন উপরে কিন্তু অনেক ইনফো চলে আসছে অলরেডি। এটা শুধুমাত্র স্পেশাল হলো লেখার জন্যই আসবে, এটা অন্য কোনো জায়গায় আসবে না। এরপর আপনি আবার এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি হয়ে গেছে, কিছু লেখা অ্যাক্টিভেট হয়ে গেছে। ইভেন এই লেখার বেস করে আপনার কি কালার দিচ্ছে, কি ফন্ট ফ্যামিলি, কি ফন্ট সাইজ, এগুলো সব আপনি আন্দাজ করতে পারবেন। ঠিক আছে, এখন যদি জাস্ট এটা একটা শর্ট প্রিভিউ, বাট আপনি যদি চান যে স্ট্রাকচারটা কীভাবে তৈরি করছে, যেমন এই যে আমি এখন একটা থিঙ্কিং করতেছি, এই ভদ্রলোক ইমেজ ইউজ করছে, মানে গ্রাফিক্যাল কাজ করা তো কোনো আহামরি বিষয় না, এটা খুব সহজে শেপটা বানানো যায় গ্রাফিক্যালি। বাট এটা যদি আপনি এখন ওয়েবে কনভার্ট করতে চান, এই শেপটা আপনি কীভাবে জেনারেট করবেন, এই যে এখন এই আইডিটা কিন্তু আপনি ইয়ে থেকে নেওয়াটা একটু টাফ। ঠিক আছে, ওকে, তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারেন। ঠিক আছে, আমরা ক্লাসের মডিউলে ফোকাস করি। ক্লাস মডিউলের মধ্যে আমরা হয়তো মোটামুটি গত ক্লাসের সিএসএস সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টিটা কি মনে হয় দেখিনি আমরা। তো চলেন ইম্পর্টেন্ট প্রপার্টি দিয়ে শুরু করি। ইম্পর্টেন্ট প্রপার্টিটা কি, ফর এক্সাম্পল, আচ্ছা কোড ওপেন করতে হবে, কোডটা ওপেন করি। সবাই ভিএস কোডটি কি ইউজ করতে পারছেন? সমস্যা হচ্ছে কোনো? গ্রুপে দেখলাম কে জানি ডিসকাশন করছেন, কি জানি কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে আমাদের ফাইল ওপেন করি। আমরা কোনো ফাইল তৈরি করেছিলাম ক্লাস 4 নামে, এই যে ক্লাস 4 লুকিয়ে লুকিয়ে থাকে, দেখা যায় না। চলেন এটাকে আমরা এখন কোড এডিটর ওপেন করি। আপনারা চাইলে এটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমি এখন যে কাজটা করতেছি সেটা হলো আপনারা হয়তো বা কী করতেন, এটা তার জরুরি না, তারপর আপনারা এটা শিখে রাখতে পারেন। এই যে ভিএস কোডটা ওপেন করতেন, ওপেন করার পর ফাইলটা যদি অন না থাকে তখন ফাইলটাকে ড্রাগ এন্ড ড্রপ করে কি করতেন, ফাইলটাকে ওপেন করতেন। ভিএস কোডের একটা ফিচার আছে, যখন ইনস্টল করেন, ইনস্টলের সময় সে আপনাকে ওই যে সার্চ আইকন, এই আইকন, সে আইকন, এগুলো কি করতে বলে, ক্রিয়েট করার জন্য টিক চিহ্ন চায়। ওইখানে যদি আপনি টিক করে দেন তাহলে এই যে এখানে কিন্তু অটোমেটিক সে আপনাকে একটা কি দেয়, এই যে আন্ডু মুভ বা গিট ব্যাশের নিচে এখানে একটা এক্সট্রা বাটন তারা দেয়, সেটা হলো যে ওপেন উইথ ভিএস কোড। ঠিক আছে, আমি করি নাই কারণ আমি ওই সময়ে এই জিনিসটা আমার হয়তো মাথায় আসেনি, কিন্তু এখন আমি আবার যেটা করি সেটা হলো কমান্ড প্রমোটের মাধ্যমে কাজ করি। আপনি যে কোনো কমান্ড প্রমোট এখানে গিয়ে ওপেন করেন, আমি তো গিট ব্যাশ ইউজ করি, তারপর আপনি চাইলে শিফট ধরে পাওয়ার শেল উইন্ডো ইউজ করতে পারেন। এখানে আপনি লিখলেন যে, কিন্তু এখানে পাওয়ার শেল উইন্ডো কাজ করবে না কি শিওর না, তারপর চলেন ট্রাই করতে দেখি। কোড স্পেস ডট, এটা যদি লেখেন আপনার ফাইলটা সে অটোমেটিক কি করবে, ভিএস কোডের মধ্যে ওপেন করে নেবে।
এই যে তার মানে আপনার এখানে কয়েকটা কষ্ট কিন্তু কমে গেল। লাইক আপনি ভিএস কোড ওপেন করতে গেলে কিছু সময় নিত, সময় নেওয়ার পরে এই ফাইলটাকে সে লোড দিত, আপনি আবার ড্রাগ এন্ড ড্রপ করতেন, আবার লোড হইতো। তার মানে মিনিমাম 10 সেকেন্ড আপনার এখানে খরচ হইতোই মাস্ট, যদি আপনার পিসির কনফিগারেশনটা একটু লো হয় লাইক আমার মতো। আচ্ছা, পাওয়ারশেল এটা আপনাদের সবার ইয়াতেই আছে। ধরেন আপনি এই ফাইলটাকে ওপেন করতে যাচ্ছেন, আমি এটাকে আবার কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এই যে এই ফাইলটা আপনি ভিএস কোড ওপেন করতে যাচ্ছেন, আপনি আপনার কিবোর্ডের শিফট আর মাউসের রাইট বাটন, ঠিক আছে, এটা ক্লিক করবেন। তাহলে ওই যে ভিউ ওপেন বাই আসবে না, এখানে আপনাদের এখানে আরেকটা ফাংশন আসবে, সেটা হলো ওপেন পাওয়ারশেল উইন্ডো। একটু সময় নিবে এখানে অ্যাক্টিভেট হতে, একটু সময় নেয়। এই যে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। যখন অ্যাক্টিভেট হবে ফোল্ডারের নামগুলো আপনার এখানে দেখতে পাবেন। যেমন যেখানে দেখেন এখানে কি দিচ্ছিল, ফোল্ডারের নামগুলো দিচ্ছিল, এই যে, ঠিক আছে। জাস্ট এখানে লিখবেন কোড একটা স্পেস ডট, এটা দিলে আপনার ফোল্ডারকে সে অটোমেটিক কি করবে, এখানে ওপেন করে নেবে। এই যে এখন এটা কেটে ফেলে দেন, এটা আর কোনো দরকার নেই। ওকে, কাজ করো কাজ করো। ওকে, চলো যদি দেখে আসি গতকালকে কি কি কাজ করেছিলাম আমরা। আচ্ছা, এই ইয়াটা করেছিলাম তাই না, ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের একটা ছোট একটা কাজ করেছিলাম। ওকে, আজকে আমার এটাও লাগবে না। ধরেন ফর এক্সাম্পল আপনি এমডি আবদুল্লাহ নামক যে ইয়াটা আছে লেখাটা, সেটাকে আপনি কিছু চেঞ্জ করবেন, তাহলে আমরা কি করি, ফর এক্সাম্পল স্টাইল ট্যাগ দিই, তাই না। স্টাইল স্টাইল ট্যাগ দিয়ে আপনি এখানে কি করবেন, এখানে আপনি দিবেন যে ফন্ট ফ্যামিলি, ফন্ট, এই যে ফ্যামিলি দিয়ে দিলাম, কত কি ভেটদানা। সেভ করলাম, সেভ করার সাথে সাথে কি হয়ে যাওয়ার কথা, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এখন চেঞ্জ হয়েও গেছে, ঠিক আছে। এখন বিষয়টা হলো, রাইট, জি, ফন্ট ফ্যামিলি একে তো নাম্বার ওয়ান, আমরা তো যেগুলো ইউজ করতেছি দেখেন কয়েকটা আছে, ফন্ট ফ্যামিলি, ভেটদানা, এরিয়াল, এগুলো ডিফল্ট। তারপরে যদি আপনি একবারে বিস্তারিত জানতে চান যে আমাদের ওয়েবসাইটের আমাদের পিসিতে ডিফল্ট কি দেওয়া থাকে ফন্টস, এগুলো জানার জন্য দিস পিসি লোকাল ডিস সিতে গিয়ে আপনি নামগুলো একবার দেখে নিতে পারেন। প্রোগ্রাম ফাইলস, এরপর এখান থেকে ফন্টের, না এখানে নাই মনে হয়, প্রোগ্রাম 86 আছে, কোথায় গেল, দাঁড়া, কোথায় থাকে এগুলা, উইন্ডোজ, এই যে লোকাল ডিস্ক সি, উইন্ডোজে গিয়ে এই যে ফন্টসে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার কি কি ফন্টস এখানে আছে ইনস্টল করা, যেটা উইন্ডোজের ডিফল্ট থাকে আর কি। হ্যাঁ, এটার জন্য আবার একটু কিছু রুলস রেগুলেশন আছে, আমরা দেখবো, সমস্যা নেই। এটা আজকে দেখবো না, এটা হয়তো আজকে দেখলেও শেষ মুহূর্তে যদি সময় থাকে দেখিয়ে দেবো। মডিউলে কিন্তু আছে, এই যে একটু নিচে গেলেই এই যে আইকন ফন্ট, থার্ড পার্টি ফন্ট যেগুলো আমাদের হাতে নাই বা কালেকশনে নাই, বা ক্লায়েন্ট নিজে বানায় দিল, এখন ওই ফন্ট কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব, ওগুলোর অনেক ইনস্ট্রাকশন আছে, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। হুম 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 হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওখানে বিষয়টা হলো দেখেন আপনি এখন নামই জানেন না। এখন হ্যাঁ, আপনি যদি ইয়াতে গিয়ে দেখেন, যাচাই করে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা এরকম, যেমন এই যেখানে কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছে যে আপনি যদি গথিকটা চুজ করেন, লেখাগুলো কিন্তু আপনি এরকম ইয়াতে পাবেন, শেপে পাবেন। আপনি যদি আলজেরিয়ান রেগুলারটাই চুজ করেন তাহলে এরকম শেপে পাবেন। তো আপনি এখান থেকেও রেজাল্ট দেখতে পাচ্ছেন, ওয়ার্ডেও রেজাল্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, করতে পারেন, বাট ওয়ার্ডটা আবার সবার কাছে অ্যাভেলেবল না, সেটাও একটা বিষয় আর কি। কারণ ওয়ার্ড তো অনেকেই আছে যারা পিসিতে নেই।
তো আমরা একটা মানে প্রসেস দেখি যেটাতে মানে সবাই দেখতে পারবে চাইলে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আপনি ফন্ট দেখতে পারলেন। যেমন আপনি বললেন যে ভাই আমাকে এই যে এই নামটা একটু দেখেন, ঠিক আছে? তার মানে এখন এটার নাম কি, ব্র্যাডলি হ্যান্ড। এখন এখানে আমি লিখলাম ফন্ট ফ্যামিলি BRADLEY, ব্র্যাডলি। শিওর এভাবে লিখতে হবে নাকি, ব্র্যাডলি হ্যান্ড। ওকে, দেখি লেখার ডিজাইনে কোনো চেঞ্জ আসে কিনা। না, লেখার ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আসলো না। এটা লেখার ইয়াটা মনে একটু অন্যরকম, তারপরও না, এভাবে চেঞ্জ হচ্ছে না। ও ভালো কথা, এটা তো ওয়েব কিট আছে কিনা এটাও যাচাই করতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় হলো, আমি যদি চাই যে বললেন যে ভাইয়া তাহলে একটা কাজ করেন, এখান থেকে আপনি একটা র্যান্ডম নাম উঠান, র্যান্ডম নাম উঠায় আপনি আপনার এতে ইমপ্লিমেন্ট করেন তো কাজ করবে কিনা। বিষয়টা হলো কাজ করার জন্য এখানে একটা শর্ত আছে। এগুলো যেমন দেখেন, আপনার যখন এই ফন্টগুলো আপনাকে কাজ করতে হচ্ছে, এই ফন্টগুলোর একটা ইউনিক কোড থাকে। কি থাকে? ইউনিকোড। সেটা কোথায় পাবেন? এখন সেটা পাওয়ার জন্য আগে আপনাকে দেখতে হবে যে এই ফন্টের ইউনিকোডটা কি আছে কি না। ধরেন ফর এক্সাম্পল আপনি আজকে একটা কি করলেন, আপনি লিপি ঘরে চলে গেলেন। লিপি ঘর হলো বাংলা ফন্টের জন্য, বাংলা ফন্ট কালেকশন একটা মিনিমাম কালেকশন, এবং যেগুলোতে কালেকশন মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। লিপি ঘরে গিয়ে আপনি আজকে একটা ফন্ট ডাউনলোড দিলেন, ফন্ট ডাউনলোড দিয়ে ফন্টটা ইউজ করতে পারছেন, আপনি খুব খুশি। গ্রাফিক্সেও কাজ করছে, ফটোশপেও আসছে, ওয়ার্ড ফাইলেও আসছে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় যে যদি ওয়েবে ইউজ করতে চান, কারণ ওয়েব একটা কি ইন্টারনেট অপারেটিং সিস্টেম, তাই না? এখন কথা হলো ইন্টারনেট রিলেটেড সার্ভিস তারা প্রোভাইড করে। তার মানে হলো আপনি যে ওয়েবে কাজটা করতে যাচ্ছেন সেটা কিন্তু ওয়েবের কাছেও কি থাকতে হবে, স্টোর থাকতে হবে। যেহেতু ফন্টের কথা আসছে আমি বলে দিচ্ছি, বাট এই কথাগুলো পরে আসতো। তো আপনি যে আজকে ফন্টটা ব্যবহার করতেছেন, এই ফন্টটা ওয়েবের কাছেও থাকতে হবে। এখন ওয়েবের কাছে কি থাকবে? ফন্ট থাকবে না, ওয়েবের কাছে থাকবে হলো একটা ইউনিকোড। যেমন আপনি যদি গুগল গুগল ফন্টসে যান, গুগল কোম্পানির একটা এক্সট্রা সার্ভিস আছে, তারা কি করে, ফন্টস প্রোভাইড করে। এই যে গুগল ফন্টস, এখান থেকে আপনি যে কোনো একজনকে ধরেন, লাইক ধরেন আমি এই ভদ্রলোককে ধরলাম, জন, ঠিক আছে? এই জনটাকে ধরার পর আপনি এটাকে ডাউনলোড করতে চাইলে এই যে ডাউনলোড ফ্যামিলি দিলেন, সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। এটা খুবই সহজ। বাট আপনার যখন এটাকে ওয়েবে ইউজ করতে হবে, তখন আপনার মাথায় চিন্তা করতে হবে যে এটার ওয়েব কিট আমার লাগবে। ওয়েব কিট মানে কি, ওই যে ইউনিকোড রেঞ্জটা লাগবে। এখন এটা কোথায় পাবো? যখন আপনি যেখান থেকে সিলেক্টটা করেন, তখন দেখেন এখান থেকে কিছু ইয়া আসে, একটা লিঙ্ক সে আপনাকে প্রোভাইড করে গুগল এপিআইস থেকে। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে একটু ইমপ্লিমেন্ট করার সাথে সাথে দেখেন সে এই লিঙ্কের মধ্যে আমাকে কিছু কোড প্রদান করে। দেখেন, জুম করে দিলাম, এই যে আমার দরকার হলো এই দুইটা, সোর্স অ্যান্ড ইউনিক কোড রেঞ্জ। এই দুটো যদি আমার হাতে থাকে তাহলে আমি কি করতে পারবো, আমি আমার ওয়েব ইয়াগুলো এখানে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, এভাবে মূলত কি হয়ে থাকে, এই ওয়েবের কিটগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। যে আপনি যদি একটা ফন্ট ইউজ করতে চান সেটা কিভাবে কাজ করে অনলাইনে, কারণ আপনাকে তো জানতে হবে। কারণ আমি এই প্রবলেমটা অনেকদিন যাবত ফেস করছি, এবং এটা আমি পরবর্তীতে এক প্রকার হতাশ হয়ে ফিরে আসছি। কারণ হলো আপনি এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে কি এই যে লিপিঘরের যে একটা ফন্ট, এই ফন্ট তো কি করে যারা ডিজাইন করে, তাই না? তারা তো এক একজন গ্রাফিক ডিজাইনার, তারা তো কি ওয়েব সম্পর্কে বুঝবে? তারা তো বুঝে না। এখন কথা হলো তাহলে আমার এই ডিজাইনটা আমার ওয়েবে যদি ইনস্টল করা লাগে তাহলে আমি কি করব? এটাও একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন, যে আমার এই ফন্টটা যদি আমার ওয়েবে ইউজ করা লাগে, যা ইভেন আমাকে একটা ইআই বলছে যে ভাই আমার কি করতে হবে, এটা ওয়েবে ইউজ করতে হবে। তো উনি আমাকে দিছিল সুহৃদ শারদিয়া। আপনি এখানে ফ্রি ফন্টের নাম সার্চ করা যায় না, একটা ফন্ট সে আমাকে দিয়েছিল, সেটা হলো সুহৃদ শারদিয়া। এটা খুব সুন্দর ফন্ট, একটু প্যাচালো পুচালো ফন্ট, এবং মানুষটা খুব পছন্দ করছে। উনি বলছে যে এটাকে আমার ওয়েবে ইমপ্লিমেন্ট করে দাও। এখন উনি তো করে নেই, যিনি ডিজাইনার, সুহৃদ শারদিয়ার ডিজাইনার, উনি তো আর কি করেন, ওয়েব কিট বানায়নি।
তো এখন কি হলো, আমাকে বলা হলো ওয়েবকিট বানাইতে। আমি অনেক প্রসেস ট্রাই করলাম, যেগুলো মনে করেন যে ইংরেজি ফন্ট, মানে বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজিক্যাল যে ফন্টগুলো আছে, লাইক আজকে ইন্ডিয়ানের কি করলো, ইন্ডিয়ান ভাষার বা হিন্দি ভাষার একটা ফন্ট তৈরি হইলো। এখন ইংরেজিকে বিভিন্ন সফটওয়্যার যারা ওয়েব কোড জেনারেট করে, যেমন ট্রান্সফন্টার আছে একটা, ট্রান্সফন্টার, এর কি করে, এর কাজ হলো ওয়েব কিট বানানো। ঠিক আছে, উনারা কি করে, ওয়েব কিট বানায়, যে একটা ফন্ট আছে ওই ফন্টের ওয়েব কিট তৈরি করে। সেটা কি তৈরি করার মাধ্যমে কি আসে, এরকম একটা এই যে সোর্স আর ইউনিকোড রেঞ্জ থেকে আমাকে তৈরি করে দেয়। এখন বিষয়টা হলো ট্রান্সফন্টার ইংরেজি, মানে যে কোনো ইংরেজি ফন্ট আপনি ধরলেন দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি মানে ইংরেজি বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেন, ট্রান্সফন্টার আর কাজ করে না। ইভেন শুধুমাত্র ট্রান্সফন্টার না, যেগুলো ওয়েব কিট আছে জেনারেটর, অনলাইন জেনারেটর, ওগুলো একটাও কাজ করে না। এক প্রকার এখান থেকে হতাশ হয়ে দেন, ওকে ওকে আমি মিউট করে দিয়েছি। ওকে, তো সেখান থেকে হতাশ হওয়ার পরে আমি ক্লায়েন্টকে বলে দিয়েছি, দেখো ভাই বাংলা ফন্ট নিচ্ছে না, আপনি হয়তো বা অন্য কোনো ফন্ট দেন, না হলে আর কোনো রাস্তা নেই, আপনি অন্য কোনো ফন্টই দেবেন। পরে অন্য ফন্ট দেওয়া হয়েছে, সেটা গুগলের কাছে আছে, যেমন সেটা ছিল বালুদা, ওই বাংলা ফন্ট। ওনার বাংলা কাজ, মানে ওনার ওয়েবসাইটে হলো বাংলা রিলেটেড, কারণ উনি একাডেমিক ওয়েবসাইট তৈরি করেছিল। এই যে BA বালুদা, এই যে বালুদা, ঠিক আছে। এটার লেখাটা খুবই সুন্দর, খুবই মার্জিত লেখা, দেখে পছন্দ হয়ে গেছে। এবং এই লেখাটা আপনি শুধুমাত্র এখানে না, আপনি 10 মিনিট স্কুল থেকে শুরু করে আপনি অনেক জায়গায় দেখতে পাবেন। এই যে দেখেন, এ হলো বালুদা ফন্টের স্টাইল। এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখার জন্য আপনারা হয়তো বা edulabbangladesh.com এ চলে যান, যত ধরনের বাংলা লেখা আছে সব এখানে ইমপ্লিমেন্ট করা। এবং দেখেন লেখাটা কিন্তু বাংলা ওয়েবসাইটগুলোতে অনেক বেশি ফুটেও। ওকে, তো আমরা ফন্টের ডিসকাশন আর একটু পরে করি, আমরা আবার ইয়া থেকে চলে আসি, মডিউল থেকে চলে আসি। তো আমরা যেটা করছিলাম সেটা হলো যে, তাহলে আমাকে আগে দেখতে হবে যে আপনি যদিও ওয়েব ফন্ট ইউজ করেন না কেন, যদি আপনি ফন্ট ডাউনলোড করে ইউজ করেন না কেন, সেটার ওয়েব কিট লাগবে 100 ওটা যদি না থাকে তাহলে কাজ করবে না। তো এগুলোকে চেঞ্জ করা যায়, অনেক কিছুই করা যায়। আমরা এগুলো কেটে দিই, এগুলো এখন ইমেজ সিগনেচার, ইমেজ ক্লাউড। ওকে, তাহলে আমরা এখন কি করলাম, আমরা আমাদের যে আলোচনা করতে চাইছিলাম সেটা হলো এই যে ইম্পর্টেন্ট প্রপার্টি কাকে বলে, এটাকে। তো এটা করার জন্য আমি এখানে একটা ফন্ট ফ্যামিলি নিয়েছিলাম, সেটা হলো অ্যারিয়াল আছে, বেয়া আছে, আচ্ছা ফ্র্যাঙ্কলিন গথিক মিডিয়ামটা আছে কিনা দেখি চলেন। এই যে এটাও আছে, অনেকগুলো আছে যেগুলো ডিফল্ট থাকে। তো এখন লিস্ট বের করতে চাইলে আপনি এখান থেকেও সাপোর্ট নিতে পারেন। যেমন এই যে আমি বলে দিই, কন্ট্রোল স্পেস লিখে সার্চ করবেন। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় বলি, এই যে ভিজুয়াল স্টুডিও কোড আপনি কিন্তু অনেক ধরনের সাজেশন প্রোভাইড করে, অনেক ধরনের সাজেশন। এখন কথা হলো অনেক সময় প্রোভাইড নাও করতে পারে, যেমন এই যে এখন করতেছে না। এখন কথা হলো যদি না করে, এখন আপনি চাচ্ছেন সাজেশন নিতে, মানে এখন ও দিচ্ছে না বাট আপনি চাচ্ছেন, তো সেটা করার জন্য আপনি কন্ট্রোল স্পেস যদি ক্লিক করেন, সে আপনাকে ওই রিলেটেড সাজেশন দেওয়া শুরু করবে। এই যেখান থেকে আপনি এখন যে কোনো একটা ইউজ করেন। টাইমস রোমান্ত ডিফল্ট, এই যে ট্রু বিগ চ্যাট বা কি একটা দিয়েছে, ওটা দেখি কেমন। এই যে লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে ভিএস কোড থেকে অটো সাজেশন চেয়ে নিতে পারেন, এটা কিন্তু আপনাদের হক। ওকে, এখন আমি বললাম যে ঠিক আছে, ফন্ট আমি নিলাম, আমি এখানে একটা কালার দিলাম, COLOR কালার, কালার দিয়ে দিলাম রেড। কাজ করার কথা, তাই না? কারণ এগুলো কি CSS এবং কাজ করছেও। এখন ফর এক্সাম্পল আপনার মাথায় কোয়েশ্চেন আসছে নাকি জানি না, এই যে H1টাকে যদি আমি আবার এখানেও ডাকি, এইখানেও ডাকলাম,
এখানেও ডাইকা আমি তার ফন্ট সাইজ দিলাম, কালার দিলাম ডিফারেন্ট, ফন্ট ফ্যামিলি দিলাম আরেকটা, ফন্টেড অন্য কিছু দিয়ে দিলাম। এখন কোয়েশ্চেন কি আসে না যে কোনটা কাজ করবে, কারণ কাজ তো সেমই হচ্ছে। এখানেও সে ফন্ট ফ্যামিলি দিচ্ছে, এখানেও তো ফন্ট ফ্যামিলি দিচ্ছে, বাট কোনটা কাজ করবে? আপনাদেরকে কোয়েশ্চেন করলাম কোনটা কাজ করবে, কি মনে হয় কোনটা কাজ করবে? ইনলাইন কাজ করবে না ইন্টারনাল কাজ করবে? ইনলাইন কেন কাজ করবে, কোনো রিজন? আচ্ছা, এখানে লজিকটা হলো যে ডিজাইনটা তার সর্বকনিষ্ঠ মানে সবার কাছে থাকে, তাই না? যেমন H1 এর ডিজাইনটা একেবারে তার ট্যাগের ভিতরে ইনক্লুড করা, তার মানে এর কাছে তো আর কেউ নাই, তাই না? এর কাছে যে আপনি যে একে চুজ করাবেন এ তো অনেক দূরে, তারপরও কিন্তু এ তো একেবারে মানে কাঁধের সাথে, এরকম একটা কথা বলা যায়। তাহলে এখন ঘুরে ফিরে সে কাজ কোনটাই করবে, ওই যে ওটাও করবে এটাও করবে। এখন দেখেন তো এটাও করতেছে এটাও করতেছে না, কিন্তু বিষয়টা হলো কম্বাইন কাজ করতেছে। মানে এখান থেকে সে কি পাইছে, ফন্ট ফ্যামিলি পাইছে, এটা চুজ করছে, এখান থেকে কালার চুজ করছে, এখান থেকে আরো দুটা ফন্ট সাইজ ফন্ট ওয়েট পাইছে, এগুলো সে এডিশন মার্চ করে দিছে। বাট যাই দেন না কেন, যদি আপনি এখন কম্পিটিটিভ হিসেবে ইউজ করেন, এই যে কম্পিটিটিভ, তাহলে পাবে কে? ওরাই পাবে যে H1 এর সর্বকনিষ্ঠ বা টেগ লাইনের সর্বকাছে যে CSS কে ব্যবহার করা হয়। এখন কথা হলো তাহলে H1 স্টাইল ট্যাগ এটা তো সবার চেয়ে বেশি প্রাধান্য। আমি এখন যদি এটাকে এক্সটার্নাল ইউজ করি, তার মানে কি প্রাধান্য কে বেশি পাবে? এই সেম ডিজাইনটা এখন H1 আবার দিলাম, H1 এর প্রাধান্য বেশি হবে? কালার চেঞ্জ করে দেখি, যাচাই করে দেখি। প্রাধান্য বেশি কার? ইনলাইন CSS এর। এখন কথা হলো প্রাধান্য তো বেশি বুঝতে পারলাম, কিন্তু আমি এখন বলতেছে ভাই আমার দিল টানতেছে আমি এইকে বেশি প্রাধান্য দেব। এখন একটা সলিউশন হইতে পারে যে তুমি তাহলে স্টাইল এখান থেকে কেটেই দাও, আর আপনি বললেন যে না এটা না কেটে কি করা যাবে না কখনোই? হ্যাঁ, এটাও করা যাবে। তখন আপনি কি করতে হবে, এর সাথে একটা ট্যাগ আরো অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হলো ইম্পর্টেন্ট। ওই যে ইম্পর্টেন্ট প্রপার্টি অফ CSS, এখানে যে ইম্পর্টেন্ট দিলেন, খেয়াল করেন কালারটা কি আছে, আমি এখনো সেভ করিনি। কালারটা রেড কালার আছে, যেটা ইনলাইন CSS প্রোভাইড করছিল, যার কারণে এই যে। এখন কথা হলো যখনই আমি এটাকে সেভ করব, সেভ করলাম, সাথে সাথে দেখেন লেখার কালার কিন্তু ওই যে এক্সটার্নাল CSS যেটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করে নিছে। এইটাই হলো আমার মূলত ইম্পর্টেন্ট প্রপার্টিস। আপনার যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি অনেক ধরনের চেঞ্জ করতেছেন, বাট কোনো কারণে চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস এই ডিজাইনটা অন্য কোথাও ডিজাইন হয়ে আছে, যার কারণে আপনার নতুন কোড ইমপ্লিমেন্ট হচ্ছে না। তো আপনাকে অবশ্যই কী করতে হবে, ওই কোডে শুধু ইম্পর্টেন্ট ট্যাগ দিয়ে কাজ করে নিতে পারবেন আপনি চাইলে। এই যে ইম্পর্টেন্ট প্রপার্টি বলা হয় এটাকে। ইম্পর্টেন্ট ট্যাগটা বুঝতে পেরেছেন? তার মানে হলো কাউকে যদি কখনো প্রাধান্য দিতে চান তাহলে ইম্পর্টেন্টের মাধ্যমে দিতে পারবেন। এখন সেম কথা হলো যে ইম্পর্টেন্টে যদি এখন এখানেও ইউজ করেন তাহলে কে পাবে? অবশ্যই, যেহেতু এখন দোনোজনের মান সমান, ইম্পর্টেন্ট দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু তাই কি করছিলেন, ধরেন তার ভ্যালু 0 ছিল, তাকে আপনি 1 যোগ করে 1 বানাই দিয়েছেন। সেক্ষেত্রে এখন এই কালারের রেড কিন্তু এখন মান কিন্তু 0, তাই না? কিন্তু তারপরে যদি আপনি এখন 1 যোগ করে দেন 1, এখন 1/1 ইজ ইকুয়াল টু তো কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, লেভেল হয়ে গেছে। এখন লেভেল হওয়ার পরে আবার কি, যেহেতু ও এখন সবার কাছে CSS এ, তখন সে কি করবে, তার ইয়াটা করবে, তার কাজটাই করবে সে। তো এটা হলো আমাদের ইম্পর্টেন্ট প্রপার্টিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, সবচাইতে মজার বিষয় হলো ডিভ ইন্ট্রোডাকশন। CSS এর খুবই 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 মজার এবং খুবই 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 ট্রিকি একটা সাবজেক্ট হলো ডিভ, এবং এই ডিভের উপর বেস করে আপনি লেআউট ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারবেন। এখন এই ডিভটা কি অ্যাকচুয়ালি? ডিভ মানে হলো ডিভাইড করা। আমরা টেবিল কাজ করছিলাম, টেবিলের মধ্যে টিডি টিআর যেমন কি করে, একে অপরকে ডিভাইড করে। যে আপনার এক লাইনে 5টা বক্স দরকার, সেটা ডিভাইড করতেন কিভাবে? এক লাইনে এক টিআরের মধ্যে 5টা টিডি দিতেন, তাহলে কি হইতো, ওইভাবে ডিভাইড হইতো। আপনি যদি এখন চান যে আমি এটা CSS এর বিভিন্ন প্রপার্টিসের মাধ্যমে করব, সেটা আপনাকে করবে কার মাধ্যম করে? ডিভের মাধ্যম করে। এই ডিভের ফুল ফর্ম হলো ডিভাইড। জি স্যার। অবশ্যই ডিভের প্রাধান্য বর্তমান সূচনাকালে ডিভের প্রাধান্য বেশি, এবং ডিভ দিয়ে এখন আর কার্যক্রমের ক্ষেত্রে ডিভ আমাদেরকে ফ্লেক্সিবল বেশি। ফর এক্সাম্পল,
ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হলো যে আপনাকে যদি বলা হয় আজকে আপনি একটা ডিজাইন করবেন, আচ্ছা এখানে বুঝাতে পারবো না, পেন্টে নিয়ে যাই আপনাদেরকে। ফর এক্সাম্পল ধরেন এটা এখানে আপনাদের একটা ডিসপ্লে আছে, এটা হলো কি আপনাদের একটা মনিটর বা একটা ওয়েবসাইট ডিসপ্লে সাইজ। এখানে আপনাকে বললো যে আপনি একটা স্ট্রাকচার তৈরি করবেন। এখন কিরকম স্ট্রাকচার? ধরেন আপনার এরকম একটা লম্বা বক্স হবে, ঠিক আছে? লম্বা বক্সের পাশাপাশি এখানে কি হবে, এখানে দুটো বক্স হবে। কটা বক্স? দুটো বক্স। আবার এখানে কি হবে, এরকম সাইজের একটা বক্স হবে। আবার এখানেও সরি এখানেও সেম, এখান দিয়ে একটা বড় করলেন, এখান দিয়ে একটা ছোট করলেন। এখন বলেন তো আপনাকে যদি আমি এখন এই রিকোয়ারমেন্টটা দিই যে আপনি ডিভাইডেশনটা এভাবে করবেন, ডিভাইডেশনটা একটা ডিসপ্লেতে আপনি এভাবে করবেন, টেবিল দিয়ে কি করা পসিবল? একটু সবাই একটু আনসার করেন তো। আমি যে এই স্ট্রাকচারটা করলাম, সম্ভব না? শিওর? আপনারা কিন্তু এক পেজে কিন্তু মাল্টিপল কিন্তু রাইট, ট্রু কথা, টেবিল দিয়ে সম্ভব। কারণ কি আপনারা পতাকা তৈরি করছেন না? একটা মনে করেন যে একটা পেজে পাঁচটা পাঁচটা করে 6 লাইনের পতাকা বানাইছেন, এইগুলো সম্ভব কিভাবে হয়েছে? ওইভাবে তো হয়েছে। আপনি কিন্তু আরো ডিপেস্ট চিন্তা করছেন, একটা পতাকার কিন্তু শেপ কিন্তু ডিফারেন্ট হয়। আপনি মূলত করছেন কিভাবে, ধরেন এটা একটা বক্স, আপনি পতাকা তৈরি করছেন কিভাবে? বক্স এটা তৈরি করার পর 5টা বক্স নিছেন বা 3টা, আমি এখানে 3টা নিলাম বক্স, তাই না? এই 3টা বক্স নিয়ে আবার এটার মধ্যে ভাগ করে পতাকা তৈরি করছেন। আপনাদের ডিজাইন কনসেপ্টটা কিন্তু এরকম ছিল। সেম কাজটা তো এখানে হচ্ছে, বাট একটু ডিফারেন্ট সিনারিওতে হচ্ছে। পসিবল, বাট আপনাকে নুন আনতে পান্তা ফোড়ন অবস্থা হবে। পরে হইলো যে আরো কিছু কথা আছে না, স্লট বলা হয় যে, আরেকটা কি ছিল, খাজনা কম বাজনা বেশি, এরকম একটা সিনারিও হবে আপনাদের জন্য। এটা খুব খুব পেইন করতে হবে আপনাদেরকে। টেবিল চিন্তা করতে হবে, টেবিল চিন্তা করার পর টিডি চিন্তা করতে হবে, টিডি কিভাবে সাজাবেন। তার মানে মাইন্ড ম্যাপটা আপনার ওই রকম লেভেলে স্ট্রং হইতে হবে। এখন কথা হলো, একে তো আপনার প্রচুর মাথা খাটাইতে হবে, দ্বিতীয়ত প্রচুর সময় লাগবে এই ডিজাইনটা আপনার করতে টেবিল দিয়ে। তা আপনি বর্তমান সময়ে আইসা যদি এই ডিজাইনটা এখন করেন, আপনাকে যদি কোনো ডিজাইনার হিসেবে আপনি নিজেকে প্রমোট করতেছেন, বলবেন যে আপনি তো ডিজাইনার, আপনি টেবিল ডিজাইন করেন। কারণ টেবিল ডিজাইনটা কিন্তু অনেক আগে থেকে প্রায় বিলুপ্ত প্রায়, কারণ টেবিল দিয়ে বর্তমান মানুষ যত রকমের ডিজাইন আপনি অ্যাট্রাকটিভ করেন না কেন, বর্তমান সময় এখন চাহিদা কোনটা? ডিভের, সিএসএস এর। কস্টটা কি? একটা সময় ছিল মানুষ ইন্টারনেটটা ইউজ করতো শুধুমাত্র পিসিতে, তাই না? একটা আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, সেটা রিসেন্টলি খুবই ফেসবুকে ভাইরাল। সেটা হলো যে 1950-এর দিকে একটা লিফলেট, সেটাতে কি ছিল, একটা পিসি যেটার র্যাম হলো 5 মেগাবাইট, 5 এমবির একটা র্যামের পিসি সেল করতেছে, সেটা হলো $6000। এটা আপনারা হয়তো বা কেউ দেখেছেন কিনা আমি জানি না, বাট এটা আমার নিউজ ফিডে বেশি বেশি প্রমোট হচ্ছিল আর কি। তো ওইটা দেখার পর আপনি তখন মাইন্ড ম্যাপ করেন একটা পিসিতে এই ফিচারগুলো আসতে কতটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তখন কিন্তু মোবাইল ভার্সন ছিল না, তাই না? তখন পিসি ছিল সবচেয়ে হাইস্ট টিয়ার। ওই সময়ের জন্য টেবিল ঠিক ছিল, বাট এখন আপনাকে যদি ওয়েবসাইট ডিজাইন করতে হয়, আপনাকে মিনিমাম 6টা থেকে 7টা ডিভাইসের কথা চিন্তা মাথায় রাখতে হয়। এই এই ওয়েবসাইটটা কে কে দেখবে? একজন ধরেন এলইডি ডিসপ্লে ব্যবহারকারী একজন লোক দেখবে। কারণ বর্তমান সময়ে এখন কি হয়ে গেছে, স্মার্ট টিভি হয়ে গেছে। মানুষ এখন ঘরে বসে ব্রাউজিং করে, ইউটিউব থেকে ভিডিও দেখে, ইউটিউবের মাধ্যমে টিভিতেই নেটফ্লিক্স দেখে। তার মানে এখন এটাও পসিবল যে টিভিকে অ্যাজ এ মনিটর হিসাবে কি করা, তো বানানো এলইডি টিভি সেই বিশাল বিশাল আকারের। ওটার জন্য আপনার একটা মাইন্ড সেট করতে হয়। দ্বিতীয় সেট হলো এই যে আমরা যারা এই যে মিডল স্ক্রিনের কি করি, ডিসপ্লে ব্যবহার করি। মিডল স্ক্রিন বলতে গেলে এই যে আপনার পিক্সেল সাইজটা কত, 1365। আমারটা মনে হয় 14 বাই কত হবে, আমার ডিসপ্লে সাইজটা আমার একুরেট মনে নেই কত ইঞ্চির ইয়া। তারপর এরকম একটা আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি যে ইয়ার কাজটা করতেছেন, ওয়েবসাইটের কাজটা করতেছেন, সেটা অবশ্যই অবশ্যই আপনি কোন ডিসপ্লের কাজ করতেছেন। এটা ভবিষ্যতে আমি বলবো, সমস্যা নেই, পেন নেওয়ার দরকার নেই, সবকিছু আজকে বলে দেওয়া হচ্ছে এরকমটা না। তো আপনার অবশ্যই এই জিনিসগুলো করতে হয়, সেট করে নিতে হয় যে আমি এই ডিসপ্লের জন্য কাজ করতেছি, দ্যাট মিনস আমাকে রেসপন্সিভ অন্য বিষয়ের জন্য করতে হবে।
তো তার মানে বর্তমান সময়ে একটা ওয়েবসাইট আপনাকে কয়েকটা জায়গায় প্রমোট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার মাইন্ড ম্যাপিং অনুযায়ী বর্তমান সময় টেবিলটা কিন্তু খুবই ব্যাকডেটেড, কারণ টেবিল দিয়ে আপনি রেসপন্সিভ করতে পারবেন না বললেই চলে। ওকে, তো এখন বিষয়টা হলো তাহলে আমাদের এখন কি করতে হবে, অবশ্যই সিএসএস এর সুইচ করতে হবে, এবং সিএসএস এর মাধ্যমে এমন ফিচার বিষয়াদি রয়েছে বর্তমান সময়ে সিএসএসটা এত সহজতর করে হয়ে গেছে, যেমন আপনি এই ডিজাইনটাকে জাস্ট কিছুটা কয়েকটা ইনস্ট্রাকশনের মাধ্যমে করতে পারবেন। এখন এই ইনস্ট্রাকশনগুলো সম্পাদনের জন্য আমাকে তো অবশ্যই একটা স্ট্রাকচার লাগবে, সে আমাকে প্রোভাইড করবে, যে সে হলো কে, এই ডিভ। এখন ডিভের বেসিক ইয়াটা দেখি, আমি এগুলো কেটে দিচ্ছি, টেবিলটা আপাতত আমি অফ করে দিলাম। এখানে আমি কমেন্ট করে দিলাম, শর্ট ফর্ম কমেন্ট হলো কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। যদি আপনি চান যে ভিএস কোডে আপনি কমেন্ট করবেন, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ ইউজ করেন, অটোমেটিক কমেন্ট হয়ে যাবে যতটুকু লেখা আপনি কি করেছেন, ইউজ করেছেন। ওকে, এখন আমার যে বিষয়টা হলো, ওকে এখন আমি চাচ্ছি ডিভ দিয়ে কাজ করব। ডিভ দিয়ে সব ধরনের কাজ করা যায়। আপনি ডিভের মাধ্যমে কি করতে পারবেন, আপনি যদি চান এগুলো কিভাবে আন্ডু করব, আন্ডু করতে দিন চলে যাবে। ধরেন আপনি ডিভ দিয়ে চাচ্ছেন কি, আপনি ডিভ দিয়ে চাচ্ছেন যে এরকম একটা সেকশন বানাবেন যেখানে আপনি মাল্টিপল ইয়া বানাবেন। যেমন আমি এখানে বললাম যে আমার এখানে দুটো আন্ডার সেকশন দরকার, আপনি সেটাও বানাতে পারবেন। আপনি বলতে পারেন যে ডিভের ব্যবহার করে আমি এখানে একটা সেকশন বানাতে পারবো, অথবা ডিভের ব্যবহার করে আমি সেকশনের ভিতরে সেকশন, এই সেকশনের ভিতরে আমি আরো 4টা সেকশন ইনক্লুড করব, সেটাও করতে পারবেন। কিসের মাধ্যমে, ডিভের মাধ্যমে, কারণ ডিভটা এখন এতটাই কি ফ্লেক্সিবল। এখন কথা হলো এত কিছু যদি করা যায় তাহলে আমরা স্টার্টআপটা করি অ্যাটলিস্ট। তাহলে স্টার্টআপ করার জন্য আমরা ডিভটাকে আগে লিখতে হবে। ডিভটা হলো ডাবল ট্যাগ ব্লক লাইন ট্যাগ। ডাবল ট্যাগ মানে শুরু করলে শেষ করতে হবে, ব্লক লাইন ট্যাগ মানে হলো ডিভটাকে যদি আপনি ব্যবহার করেন এর পরবর্তী কন্টেন্ট অলওয়েজ নিচেই থাকে, তো তাকে কখনো কি হয় না, পাশে আনা যায় না যদি আপনি সিএসএস এর মাধ্যমে তার কি করেন, বিহেভিয়ার চেঞ্জ করেন। ধরেন আপনার মাইন্ডে এখন আসলে ঠিক আছে ডিভ দিয়ে তো অনেক কিছু করা যায়, আজকে ছোটখাটো একটা বাক্সই বানাই, একটা বক্স তৈরি করি, সেটাও আপনি করতে পারবেন। কিভাবে, আপনি এখানে ডিভ দিলেন, ডিভের একটা ক্লাস নেম দিলেন, বললেন আপনি আজকে একটা বক্স তৈরি করবেন, এবং এই বক্সকে আপনি ডাকলেন, ডাকে কোথায় আনলেন, সিএসএস এ নিয়ে আসলেন। আর এখানে তো যতগুলো কোড আছে এগুলো আমার দরকার না, এগুলো কেটে দিচ্ছি। এখানে আমি ডট বক্স লিখলাম, লেখার পর আপনি এখন এখানে বললেন যে আমার একটা বক্স দরকার। এখন একটা বক্স তৈরিতে যেমন কি কি লাগবে, অবশ্যই কিছু বেসিক নিয়মগুলি লাগবে। টেবিল তৈরিতে আমার হাইট ওয়েট লাগছিল, হাইট ওয়েট ছাড়া কি আমি টেবিল দেখাতে পারবো, যার কোনো ইয়াই নাই, মানে দৈর্ঘ্য প্রস্তুতাই নাই, তার আমি এক্সিস্টেন্সটা কিভাবে রাখবো। তো অবশ্যই তাকে আমার কি করতে হবে, হাইট ওয়েট দিতে হবে। হাইট দিলাম আমি ধরেন 250, আচ্ছা 150 চলে আসছে, কোনো সমস্যা নেই। উইডও দিলাম আমি 150। এখন কথা হলো 150 দিলেও তো আসলেও তো দেখতে পারবো না, কারণ তার কোনো কি নেই, তার কোনো কালার আকৃতি নেই। তাকে এখন একটা কালার আকৃতি দিতে হবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্ল্যাক আছে, আমি বললাম যে বাপু ব্ল্যাক আমার ভালো লাগে না, আপনি কি করো, তুমি একটু চেঞ্জ করে নাও, একটু আকাশি কালার নাও, টিয়া কালার, সরি আকাশি কালার। এখন যদি দেখে আসেন, দেখেন তো একটা বক্স তৈরি হয়ে গেছে না 150 পিক্সেলের। মজার ঘটনা হলো আজকে আপনি চতুর্বক্স মানে একটা বক্স তৈরি করছেন, যেটাকে আমরা কি বলি চতুর্ভুজ মনে হয়, তাই না, চতুর্ভুজের মতো। আপনি এটাকে সার্কেলও করতে পারবেন, এটা ডিম শেপও আনতে পারবেন, রেক্ট্যাঙ্গুলার করতে পারবেন, এবং আপনি চাইলে, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় চাই না বাংলাদেশের পতাকা, যে আমরা অনেক সময় ঢেউ দিয়ে বাংলাদেশের পতাকা তৈরি করি, তাই না, যেমন আমরা অনেক সময় তৈরি করতে চাই, ধরেন বাংলাদেশের পতাকার শেপটা এই যে এরকম থাকে, মানে এরকম একটা সিনারি যে বাংলাদেশের পতাকাটা কি হাওয়ায় উঠতেছে, এরকম একটা সিন থাকে, তা আপনি ছেড়াও করতে পারবেন। এখন কথা হলো একটা ডিভ দিয়ে তার মানে এত কিছু করা সম্ভব কিসের প্রসেসে, ডিভটা হলো জাস্ট স্ট্রাকচার, আর বাকি কাজ কার, সিএসএস এর। চলেন এখানেই বানাই ফেলি। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া এটাকে কি আমি একটু কি করতে পারি কিনা, রাউন্ডেড করতে পারি কিনা, সার্কেলও বানাইতে পারবেন। সেটার জন্য আপনাকে নতুন একটা জিনিস জানতে হবে, সেটা হলো বর্ডার রেডিয়েশন, বর্ডার রেডিয়াস। আপনি জাস্ট এখানে গিয়ে যদি লেখেন 50%, মানে তুমি যা আসো তুমি অর্ধ ইয়া অবলম্বন করো, তাহলে দেখবেন যে সে অটোমেটিক কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাচ্ছে। আপনি এখন চাচ্ছেন যে একটু ডিম শেপ আনলে ভালো হইতো, তাহলে কি করতে হবে, একটু লম্বা করে দেন, হাইটের 150 জায়গায় কি করেন, হাইট নিয়ে আসেন 200-তে, দেখবেন যে হালকা হালকা ডিম শেপ আসতেছে। পরে আপনি এখন
রেক্ট্যাঙ্গুলার রাখতে পারেন। না স্যার, ডিপকে অনেক কাজের জন্য ব্যবহার করা হয়, জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আর কি। ডিপ দিয়ে আপনি পুরো একটা লেআউট স্ট্রাকচার তৈরি করতে পারবেন। লেআউট স্ট্রাকচার মানে যেটা আমরা টেবিল দিয়ে করেছি সেটাই, কিন্তু জাস্ট আমি এখন একটা স্যাম্পল দেখাচ্ছি যে ডিপ দিয়ে তো অনেক কিছুই করা হয়, শুরুটা একটা তো করতে হবে যে কি কি করা যায়, একটা শুরু আছে না, আমি জাস্ট স্টার্ট আপটা করলাম। আপনি চাইলে এটাকে রেক্ট্যাঙ্গুলার বানাতে পারবেন। রেক্ট্যাঙ্গুলার বানানোর জন্য হয়তো আপনার বর্ডার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা লাগে, এটা আপনার মনে রাখার দরকার নেই। তারপর আমি একটু লিখি বর্ডার টপ জিরো ট্রান্সপারেন্ট, border right, border bottom, আর এখানে দিলাম 50 পিক্সেল, আর এখানে দিলাম একটা রেড কালার, আর ব্যাকগ্রাউন্ডও লাগবে না, না কিছু আসে নাই। এভাবেও আপনি রেক্ট্যাঙ্গল করা যায়। আপনি এটা রিসার্চ করলে এই যে ক্রিয়েটিভ শেপস, এই যে ক্রিয়েটিভ শেপ জেনারেটর সিএসএস লিখে যদি আপনি সার্চ করেন, এখান থেকে আপনি অনেক ধরনের আইডিয়া পাবেন যে বর্ডার দিয়ে বর্ডার ব্যবহার করে রেক্ট্যাঙ্গুলার, শুধু রেক্ট্যাঙ্গল না, আপনি এছাড়া অনেক ধরনের শেপ তৈরি করতে পারবেন। স্কোয়ার শেপ খুবই সহজ, রেক্ট্যাঙ্গুলার এটাও সহজ, সার্কেল শেপ মাত্র দেখলাম, ওভেল শেপ যেটা আমরা মাত্র দেখলাম, এরপর এই যে ট্রায়াঙ্গেল শেপ, বর্ডার লেফট, আচ্ছা উইথ জিরো হাইট জিরো করতে হয়, আমরা তো এখানে উইথ হাইট দিয়ে দিছি, তারপর আসবে না, কিছু মিস্টেক আছে, 50 পিক্সেল 50 পিক্সেল এটাও দিতে হবে। তো মোটামুটি এই যে দেখেন ট্রায়াঙ্গেল বানাতে পারবেন, ট্রায়াঙ্গেল ডাউন, ট্রায়াঙ্গেল লেফট, ট্রায়াঙ্গেল রাইট, ট্রায়াঙ্গেল টপ লেফট, দেখেন কত ধরনের শেপ বানানো যায় শুধুমাত্র বর্ডারকে ব্যবহার করে। ইভেন আপনি এই যে এরকম একটা আইকনও তৈরি করতে পারবেন আপনি বর্ডার ব্যবহার করে, ডিভ ব্যবহার করে, এই যে এরকম একটা আইকন তৈরি করতে পারেন, প্যারালোগ্রাম স্টার, 6 পয়েন্ট স্টার, 5 পয়েন্ট স্টার তৈরি করতে পারবেন আপনি, কিন্তু এটার জন্য আপনাকে এই যে এতগুলো কোড লিখতে হবে। পেন্টাগন শেপ, হেক্সাগন শেপ, অক্টাগন শেপ, হার্ট শেপ, তো অনেক কিছু করা যায় স্যার। তো শুরুটা মাত্র এগুলো দিয়ে আমরা অনেক ক্রিয়েটিভ শেপও আমি তো তৈরি করে দেখাবো না, বাট আপনারা কিন্তু এইভাবে রিসার্চ করে বের করতে পারবেন, এবং অনেক ধরনের ক্রিয়েটিভ শেপ আপনি চাইলে জেনারেট করতে পারবেন। কিসের ব্যবহার করে? এই ডিভের ব্যবহার করে। এখন ডিভের ব্যবহার করার মাধ্যমে একা তো হবে না, ব্যাকগ্রাউন্ড হয়তো বা কাউকে কাউকে মাধ্যম ধরে সিএসএস প্রপার্টিস ইউজ করতে হবে, তাহলে কাজ করবে। হ্যাঁ জি স্যার। ট্রান্সপারেন্ট মানে হলো যে আপনি যে মানে কালার নাই, ব্ল্যাঙ্ক কালার, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। ধরেন পানির কোনো কালার নাই, ওইটাকে বলা যায় পানি একটা কি ট্রান্সপারেন্ট কালার, তার কোনো নিজস্ব কালো নাই, কালার নাই, এটাই হলো তার বৈশিষ্ট্য। আচ্ছা স্যার আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে ডিপ তো আমরা বুঝলাম, ডিপের সাথে আমরা দেখি আরো কিছু কাট ছাড়া করা যায় কিনা, এরপর আমরা অন্যান্য টপিক ধরবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট লেট বলতে বেশি লেট করি না যে পরবর্তী ক্লাসে 3-4 ক্লাস মিস হয়ে যাচ্ছে, এরকম করি না। ক্লাস গ্যাপ হয় না, যেন মনে করেন যে আজকের ক্লাসের হোমওয়ার্ক যেন আগামী ক্লাসের আগেই হয়ে যায়, এরকম ট্রাই করবেন। ইনশাআল্লাহ স্যার, কাজ শিখেন আস্তে আস্তে হয়ে যাবে সব। ওকে ঠিক আছে, তা ইনস্ট্যান্ট ট্রাই করিয়েন, যেন কভার আপ করে ফেলে ট্রাই করিয়েন, কারণ ক্লাস মাত্র শুরু। কিন্তু ওই যদি এরকম অলসতা করেন যে আরে করে ফেলবো, আগামী মাত্র একটা ক্লাসই তো, বাট
এই আর আলসেমি করলে আর হবেই না, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। ওকে, ডিভ সম্পর্কে জি আর কেউ কিছু বলছেন কি? ওকে, ঠিক আছে। ডিভ সম্পর্কে মোটামুটি আমরা ধারণা করতে পেরেছি। ডিভের ছাড়াও ডিভের মধ্যে অনেক ধরনের কার্যক্রম করা হয়। ডিভ জাস্ট একটা স্ট্রাকচার, কারণ এখানে যেখানে কল করা হচ্ছে এটা স্ট্রাকচার ভিত্তিক কল করা হয়েছে। আর এই স্ট্রাকচারটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমার সিএসএস প্রপার্টি আমি তার উপর কি ইমপ্লিমেন্ট করবো সেটার উপর, ঠিক আছে। ধরেন আজকে আপনি সিএসএস কে বললেন যে বাপু তুমি কি হয়ে যাও, তুমি এতক্ষণ চতুর্ভুজ ছিল, সার্কেল ছিল, তোমার এখন সার্কেলের কাজ চলবে না, তুমি এখন ডিম শেপ নাও। তাহলে এই যে দেখেন প্রপার্টিস ডিফারেন্সের মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনার এখানেও কি হবে, যত রকমের কার্যক্রম আপনি ডিভের উপর ইমপ্লিমেন্ট করবেন সব রকমের চেঞ্জ কিন্তু ওখানেই হবে, বাট কাজটা হবে মূলত কার উপর, ডিভের উপরই। সেজন্য স্টিমেল স্ট্রাকচারগুলো বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এরপর যে বিষয়টা আছে সেটা হলো যে মার্জিন প্রপার্টি ডিসকাশন। মার্জিন প্যাডিং কাকে বলে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বাট ওটা খেয়াল রাখতে হবে যে আইডি শুধুমাত্র একবারই নিতে পারবে, মানে এক ডিভ ইজ ইকুয়াল ওয়ান আইডি, ঠিক আছে। যেমন আমি এখানে ক্লাস নেম দিয়ে দিলাম হ্যালো বিএলসি এলএসডিকে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই আইডি নেম একটাই হবে। ওকে, মার্জিন অ্যান্ড প্যাডিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আজকে একটা বক্স আপনি তৈরি করছেন, সেই বক্সটাকে যদি আপনি একটু খেয়াল করেন, আমি এটার শেপটা একটু চেঞ্জ করে নিই, আমার শেপ আর দরকার নাই, কমেন্ট করে দিলাম, চতুর্ভুজটাও ইম্পর্টেন্ট না, আসছে, ঠিক আছে। নর্মালি কিন্তু দেখেন এই যে দুই পাশে মানে টপে এবং লেফটে কি আছে, একটা সাদা গ্যাপ আছে, তাই না? তো আমরা জানি প্রতিটা কোড ট্যাগেরই কি থাকে, নিজস্ব কিছু বিহেভিয়ার থাকে, যার কারণে এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাই। H1 যে অ্যাকচুয়ালি সাইজ বড় সেটা কিন্তু না, H1 এর বিহেভিয়ারের মধ্যে সিএসএস এ লেখা আছে ডিফল্ট আকারে তার ফন্ট সাইজ হবে 32 পিক্সেল। ওই কারণে কি হয়, এখানে দেখা হয়। কিন্তু বিষয়টা হলো যখন আপনি কোনো সিএসএস ডিভ ব্যবহার করবেন নিজের মতো করে, তখন আপনি চাইবেন না যে কোনো ডিফল্ট কিছু আসুক। তো সেজন্য আমরা কি করি, অ্যাজ ইউজুয়াল এই যেখানে যে অতিরিক্ত মার্জিন প্যাডিং আসে সেটা আমরা ইগনোর করে দিই বা সেগুলো আমরা কেটে দিই। কিভাবে কাটি, ইউনিভার্সালে চলে যাই। ইউনিভার্সাল সিলেক্টর সম্পর্কে আমরা গত ক্লাসে একটা আইডিয়া পেয়েছি। ইউনিভার্সালিকে জাস্ট এতটুকু বলি যে মার্জিন 0, আরেকটা জিনিস বলে দিই সেটা হলো প্যাডিং 0। মানে হলো তোমার যতগুলো ট্যাগ আমি এখানে ইমপ্লিমেন্ট করবো বা HTML এর যতগুলো ট্যাগ আছে তাদের বিহেভিয়ারের মধ্যে যতগুলোর মধ্যে মার্জিন অ্যান্ড প্যাডিং থাকে সবগুলোকে তুমি ক্যান্সেল করে দেবা। দেখেন এখানে একটা বড়সড় গ্যাপ ছিল লেফট টপে, সেটা কিন্তু এখন ক্যান্সেল হয়ে একবারে লাগোয়া সংলগ্ন হয়ে গেছে, এবং আমি এটাই চাইছিলাম। এখন বিষয়টা হলো আপনি ডিফল্ট চান নাই, ঠিক আছে, বাট আপনি চাচ্ছেন আপনার মতো মার্জিন দেওয়ার জন্য, আপনার মতো প্যাডিং দেওয়ার জন্য। এখন কোনটা কোন খাতে ব্যবহার হয় এটাও তো আপনার জানা উচিত। মার্জিন প্যাডিং কাজ কি, কাজ হলো কোন একটা জায়গা থেকে অতিরিক্ত স্পেস দেওয়া। এখন এই জিনিসটা স্পেসটা কিভাবে দেয়, ধরেন আপনি এখন এইখানে কিছু স্পেস দিতে যাচ্ছেন যেটা একবারে লাগোয়া, তো এটা দেখতে একটু অড লাগছে, আপনি চাচ্ছেন যে একটু স্পেস দিলে দেখতে ভালো লাগবে, তখন আপনি কি করলেন, মার্জিন দিবেন। মার্জিন কাকে বলে, মার্জিন হলো কোনো বক্সের বা কোনো ডিজাইনের যদি বহির্ভূত কি থাকে স্পেসের প্রয়োজন হয়। কিসের, বহির্ভূত, মানে বাহিরের স্পেস। যেমন আমি এখানে দিলাম 30 পিক্সেল, সেভ করলাম, দেখবেন যে বড় সড়ো আকার একটা কিন্তু গ্যাপ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, 30 পিক্সেল গ্যাপ, এই যে এখন 30 পিক্সেল। আপনি যদি চান যে আরো বেশি দেওয়ার জন্য আরো বেশিও দিতে পারবেন। এখন মার্জিন প্যাডিং, বা আপনি যদি মাথায় আসে যে আমি আজকে একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটের ওইখানে মার্জিন প্যাডিং কত আছে এটা কিভাবে যাচাই করবো, ওয়েল ইনিস জি একজন একজন রাইট, হ্যাঁ এইটাও আসতেছি স্যার। সাইদুল স্যারের কি কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা সলিউশন করে দিচ্ছি, বাট আমি আগে আরো কিছু বিষয় বুঝিয়ে দিই। সেটা হলো যে আপনার এখানে যে মার্জিন কোনটা, কারণ ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে কি করলেন, মার্জিন দিলেন, আপনার এখানে কিছু প্যাডিংও আছে, দিয়ে দিলেন প্যাডিং, প্যাড আসলো কেন, প্যাডিং দিয়ে দিলাম 30 পিক্সেল। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আচ্ছা মার্জিন কোনটা, প্যাডিং কোনটা, মেইন বক্স কোনটা, একটা কোয়েশ্চেন আসতে পারে না, কনফিউজিং। তো সেটাই আপনি যাচাই করার জন্য ইন্সপেক্টরে যাবেন। ইন্সপেক্টর আপনাকে সুন্দর একটা লেআউট তারা বলে দেয়, যখন আপনি কোনো ডিজাইন না করেন, তৈরি করে না রাখেন। এই যে দেখেন একটা বক্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন না, এই যে এখানে এটা,
এই বক্সের মাধ্যমে আপনি এখন যাচাই করতে পারবেন। যেমন এই ভদ্রলোক বলতেছে যে আপনি মার্জিন কোনটা আছে, এখানে মাউস রাখেন, আপনি এটা দেখতে পাবেন। বর্ডার কি আছে এটা আপনি দেখতে পাবেন, প্যাডিং কি আছে এটা দেখতে পাবেন, মেইন বক্স কি আছে এটা আপনি দেখতে পাবেন। তার মানে হলো একটা বক্সের মার্জিন বর্ডার আপনি এখানে দেখতে পাবেন, বাট এখানে দেখাচ্ছে না। কষ্ট হলো আমরা এখানে তেমন কোনো কি সিলেক্ট করি নাই, তেমন কোনো বক্স আমি সিলেক্ট করি নাই, সেই জন্য সে দেখাচ্ছেও না। এখন বক্স সিলেক্ট করার জন্য আমি বডিতে গেলাম, টেবিল টুবিল অনেক কিছু আছে, আমি যে বক্সকে সিলেক্ট করলাম, এই যে এখন এখানে যে আসতেছে এটা হলো কি বক্সের কোন জায়গায় কতটুকু প্যাডিং পাচ্ছে, মার্জিন পাচ্ছে সেটা। এই যে এখানে দেখেন মার্জিন 30 30 30 30, সব দিক দিয়ে 30, বর্ডার জায়গা ব্ল্যাঙ্ক, তার মানে আমার এটাতে কোনো বর্ডার ইউজ করা হয় নাই। প্যাডিং দেখেন 30 30 প্যাডিং পাচ্ছে। আর মাঝখানে যখন বাটনটা রাখতেছি, আচ্ছা প্যাডিংয়ে যখন মাউসটা রাখতেছি তখন দেখেন এখানে একটা এই যে গাঢ় কালার, মানে এই যে এই বক্সটা, মানে এটা তো গ্রিন বক্স, এটা হলো আমার বক্সের অ্যাকচুয়াল সাইজ, বাট এই যে এখান থেকে একটা কি আসছে, একটা বক্স আসছে না, এটা হচ্ছে কি প্যাডিং, এই যে সে বলে দিচ্ছে। আবার মেইন বক্সের জন্য এই যে দেখেন একটা সবুজ কালার বা একটু ইয়া কালার নিয়ে নিছে, এটা কি কালার বলে মাঝখানেরটা, আচ্ছা যেটাই হোক সে ইমপ্লিমেন্ট করছে। তার মানে হলো আপনারা কিন্তু এখানে বুঝতে পারতেছেন কোন বক্স কতটুকু প্যাডিং পাচ্ছে, কতটুকু মার্জিন পাচ্ছে, কতটুকু বক্স সাইজ পাচ্ছে। এটা হলো একটা বোঝার একটা কায়দা যে আপনি কোথায় কতটুকু দিচ্ছেন সেটা কিভাবে বুঝবেন। আবার আপনি যদি লেআউট সিস্টেম না হন, আপনি যদি কোডিংয়ে ইয়া থাকেন, বলো পটু থাকেন, তাহলে আপনি যে এখানে কোডিং দিলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কতটুকু কোডিং ইমপ্লিমেন্ট করছে। যে মার্জিন 30 পিক্সেল, আপনি এটাকে ডিসকার্ড করে দেন, দেখেন মার্জিনটা কেটে গেছে, আবার ইমপ্লিমেন্ট করেন, এই যে 30 পিক্সেল চলে আসছে। কোডিংয়ের মাধ্যমে আপনি যে কাস্টমাইজ করে দেখতে পাবেন। তো এটা হলো বিশেষত মূলত জিনিস। তাই আমি এখন প্যাডিংটা অফ করি, প্যাডিংটা আমি পরে বোঝাচ্ছি। মার্জিনের যে বিষয়টা এখন কোয়েশ্চেনের আনসার, সেটা হলো যে আমার উপরে লাগবে না নিচে লাগবে, টপে লাগবে না রাইটে লাগবে না লেফটে লাগবে, তার মানে আমার রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট, মানে সেম টু সেম না। তাহলে বিষয়টা কি হবে, তো এই মার্জিন প্রপার্টির 4টা ভ্যালু আমরা রেখে থাকি। মার্জিন টপ এমটি, ধরেন আপনার উপরে লাগবে না, তাহলে আপনি কি করে দেবেন 0। এরপর আছে কি মার্জিন রাইট, আপনার ডান পাশেও লাগবে না 0। আপনার মার্জিন বটম, বটমেও লাগবে না বললেন, কিন্তু আপনার লেফটে লাগবে, বলে দিন লেফটে এই যে 30 পিক্সেল। আর এটা তো আমার দরকার নেই, এই যে দেখেন টপে নাই বটমে নাই। আপনি যাচাই করার জন্য আবার ইন্সপেক্টরে গেলেন, বক্সটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে যাচাই করেন মার্জিন, দেখেন টপের জায়গাটা কি এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে এটা হাই পেন দেখাচ্ছে, দ্যাট মিন্স নাই। লেফটে 30, নিচেও নাই ডানেও নাই, বর্ডারে তো নাই, প্যাডিং তো নাই, বক্সের সাইজ কত এটা সে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। তার মানে আমরা এখন বুঝতে পারছি যে আপনি যদি বক্সের কোনো ডিজাইন আপনি দিতে চান, আপনি কি করতে পারবেন, এভাবেও ডিজাইনটা করতে পারবেন। কিন্তু প্রবলেমটা হলো আপনি একটা মার্জিন মেনটেন করতে গেলে আপনার 4টা লাইন কোড লিখতে হয়, তাই না? এই যে 4 লাইন একটা কোড, 10 11 12 13। এখন এটা কি শর্ট কোনো ইয়া করা যায় কিনা, বা শর্ট প্রসেস আছে কিনা, সেটাও আছে। শর্ট প্রসেসটা কি, আপনি মার্জিন কেয়ার ব্যবহার না করে, মার্জিন টপ রাইট ব্যবহার না করে শুধু মার্জিন দেন, শুধু মার্জিন। এখন শুধু মার্জিন দিয়ে আপনি এখন তাকে বলে দেন যে আপনার কোথায় কত লাগবে। যেমন ধরলেন আপনি এখানে 0 0 0 30 পিক্সেল। মজার ঘটনা, এখন এটাকে সেভ করার পর এখন যদি এখানেও আমি যদি এখানে দেখি, ওই যে ওই সময় 30 পিক্সেল যা কাজ করতেছিল এখানেও সেম কাজ করতেছে। কোশ্চেনটা হলো 4টা ডাটা আমি দিছি, 4টা ডাটা কোন ডাটা কোন সাইডের জন্য কাজ করতেছে এটাও তো আমার জানা উচিত। সহজ বাংলায় এই যে আপনি এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছেন, প্রথমটা সেটা কাজ করে হলো টপের জন্য, দ্বিতীয়টা রাইট, তৃতীয়টা বটম, চতুর্থটা কি লেফট। মনে না থাকতে পারে কাটা ঘড়ি আছে না আমাদের, যে দেয়াল ঘড়ি, দেয়াল ঘড়িগুলোর মধ্যে যে কাটা ঘুরে, তাই না? কাটা মূলত থাকে কোথায়, মূলত সর্বপ্রথম 12তে, তার মানে আমরা ওইটা মাথায় রাখবো যে টপ। এরপরে 3-এ যায় রাইট, 6-এ আসে বটম, 9-এ যায় আবার লেফট, মানে যেভাবে ঘুরে আর কি, ঘূর্ণন গতি যেভাবে হয় সে অনুযায়ী আপনি যদি মনে রাখতে পারেন তাহলে সামঞ্জস্য করে মনে রাখতে পারবেন খুব সহজে। এছাড়াও শুধুমাত্র যে ডাটা 4টাই ইমপ্লিমেন্ট করা যায় বিষয়টাও তেমন না, আপনি 3 ডাটাও দিতে পারেন। এখন আরেকটা কনফিউজিং বিষয়, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার ধন্যবাদ। এখন হলো 3টা,
ফর এক্সাম্পল এখন 3টা দিয়েছেন, এখন 3টা হইতে পারে, মনে হইতে পারে যে তাহলে কি যে কোনো একটা দিক বাদ যাবে, মানে প্রথমে মাইন্ড আমাদেরকে এভাবে তো ক্যাচ করে যে আগে 4টা ছিল, 4টা মানে 4 দিক বুঝাইতো, তার মানে 3টা মানে কি 3 দিক বুঝাবে, একদিক ক্যান্সেল হবে। কিন্তু কোডের বিষয়টা এখানে এরকম না। এখানে বিষয়টা হয় কি, আপনি 3 ডাটাটা দেন না কেন, 3 ডাটাও 4 দিক ইঙ্গিত করবে। এখন 4 দিক কিভাবে ইঙ্গিত করে একটা 3 ডাটা, তার মানে এখানে আপনাকে ধরে নিতে হবে যে যে কোনো একটা ডাটা আছে যে কিনা কি করে 2 দিক ইঙ্গিত করবে। সেটা কিভাবে? তো প্রথমজন যেটা ইঙ্গিত করবে সেটা হলো টপ। প্রথমজন যেটা ইঙ্গিত করবে সেটা কি করবে? টপ ইঙ্গিত করবে। এই যে দ্বিতীয় ভদ্রলোক, এই ভদ্রলোক কি করবে? 2 দিক ইঙ্গিত করবে, রাইট অ্যান্ড লেফট। 3 ডাটা হয়েছে, দ্যাট মিনস 3 দিক হবে, বিষয়টা তেমন না, 4 দিকই হবে। একজন 2 ডাটা নিচ্ছে, কে? মধ্যমে যে আছে সে একদিকেই কি করছে, মানে একজনই 2 দিক ইয়া করছে, মেনটেন করবে, আর বাকিজন কি ওই বটম দেখবে। তার মানে এখানে বিষয়টা হলো যদি 3টা ডাটা হয়, প্রথমজন টপ দেখবে, দ্বিতীয়জন রাইট এন্ড লেফট, তৃতীয়জন কি দেখবে? বটম দেখবে। এখন ফর এক্সাম্পল বললেন যে ঠিক আছে এখন 3ও না, এখন হবে 2 জন ব্যবহার। ডাটা এখন যদি 2 জনের ব্যবহার হয় মাল্টিপল ভ্যালুর, এখন এখানেও কি করবে? 4 দিকে ইঙ্গিত করবে, কিন্তু 2 জন 2 দিক ধরে ধরবে। যেমন প্রথমজন করবে কি টপ লেফট, টপ বটম, আর দ্বিতীয়জন করবে রাইট অ্যান্ড লেফট, ঠিক আছে? আর লাস্ট যেটা সেটা হলো একটা লিখলেই এই একটাই 4 দিকে কাজ করবে। এই হলো মাল্টিপল ভ্যালু যদি আপনি ব্যবহার করতে চান, এভাবে আপনি নিজের মাইন্ড ম্যাপ করে কোথায় কতটুকু ক্যালকুলেট করে আপনি তখন এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে এখন দেখেন এখানে সর্বদিক থেকে এখন 30 পিক্সেল আছে, বাট আপনি যদি 2 ডাটা দিতেন, প্রথম জনকে যদি আপনি এখন 0 দিতেন, সেক্ষেত্রে আপনি এখন এখানে দেখতে পাইতেন যে শুধুমাত্র ডানে বামে পাবে, রাইট লেফটে নাই, সরি ডানে বামে পাচ্ছে, টপ বটমে নাই। আবার 3 ডাটা দিলেন, যে তাহলে আবার এখানে দিলেন 15 পিক্সেল, দ্যাট মিনস উপরে ঠিক আছে ডানে বামে 15 পিক্সেল পাবে, নিচে পাবে 30 পিক্সেল। আর 4 দিক দিলে 4টা দিলে 4 দিকে 4টা হবে। এটা হলো আমাদের মার্জিন প্রপার্টি। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। আর মাল্টিপল ভ্যালু নিয়েও কিন্তু কাজ করে, আজকে এই জিনিসটা নতুন জানলেন যে একটা প্রপার্টি কিন্তু মাল্টিপল ভ্যালু নিয়েও কাজ করে। কিন্তু মাল্টিপল ভ্যালুটা সবাই পাবে তেমনটা না, যেমন আপনি এখানে হাইট 200 পিক্সেল 300 পিক্সেল না, এখানে একটাই পাবে। এখানে ডিপেন্ডেন্ট কোনো ইয়া আছে, প্রপার্টি আছে যারা কি পায় মাল্টিপল ভ্যালু নেওয়ার সক্ষমতা রাখে। তো ওগুলো আমরা যখন ডে বাই ডে যাবে তখন আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানতে থাকবো। ওকে, মার্জিন গেল। এখন ধরেন ফর এক্সাম্পল আমি এই ডিফটার মধ্যে কিছু লেখা দিই, লরেম 5 অক্ষরের একটা ওয়ার্ড দিলাম, বা একটু বড়ই করি, লরেম 10, মোট কত অক্ষর? 15 বা 20 অক্ষরের একটা লেখা আমি প্রমোট করলাম, এবং সে লেখাটা এখানে আসবেও, চলে আসছে। চলে আসার পর এখন এখানে বিষয়টা হলো একটা জিনিস খেয়াল করেন, এই বক্সটার সাথে লেখা একবারে মিলে গেছে, মানে একবারে কাটা পই পই হিসাব হয়ে গেল, তাই না? মানে কোনো গ্যাপিং নেই, যেটা দেখতে খুব অড লাগে। এখন আপনি বললেন যে ভাই একটু যদি গ্যাপিং দেওয়া হইতো ভালো লাগতো, লেখাটা একটু জায়গা ছেড়ে আসতো, পড়তেও সুবিধা হতো, সুন্দর লাগতো। তো এটার জন্য আমরা কি করি? ইন্টারনাল যেটাকে ব্যবহার করি সেই হলো প্যাডিং। তার মানে মার্জিন কি কাজে ব্যবহার হয়? মার্জিন কাজ করে হলো বহিরাভূত অংশের জন্য, প্যাডিং কাজ করে কিসের জন্য? ইন্টারনাল, ভিতরগত অংশের জন্য। তো আমি এখানে দিলাম প্যাডিং 10 পিক্সেল, যেটা আমরা একটু আগে মার্জিনের বিষয়টা বুঝলাম যে মার্জিন যেহেতু 4 দিকে কাজ করে, প্যাডিংও সেম 4 দিকে কাজ করবে, 4 দিকে বাড়াবে, 4 দিকে কমাবে। 4টা ডাটা হয়, প্যাডিং রাইট, প্যাডিং টপ, সব কিছু সেম টু সেম, জাস্ট খালি পার্থক্য এতটুকুই, মার্জিন বাহিরে, প্যাডিং ভিতরে। এই জিনিস পেট করে দেখেন, এই যে প্যাডিং প্রপার্টি, বক্সে গেলাম, এই যে প্যাডিং দেখছেন, লেখার সাথে কিন্তু একটা বর্ডার বেস করে একটা সুন্দর একটা লাইন চলে আসছে, তার মানে প্যাডিং সে এভাবে পাচ্ছে। এখন বিষয়টা হলো প্যাডিংকে যদি আপনি ভাগ করতে চান, ওই যে 4 দিকে 4 রকম ভাগ, ওইভাবে করতে পারবেন। কিন্তু সমস্যা একটা বেশি হয়ে যায়, সেটা হলো মার্জিন যেহেতু বর্ডারের বাহিরে কাজ করে, মার্জিনটাতে তত আমাদের কি হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু প্যাডিং যেহেতু একটা বক্সের ইন্টারনালি কাজ করে, আমাদের এখানে কিছু প্রবলেম হয়। প্রবলেমটা হলো ফর এক্সাম্পল আপনার বক্সের যে সাইজ সেটা 150/200 মাস্ট, এটা থাকবেই। কিন্তু আপনি যখন প্যাডিং নিচ্ছেন তখন সেটা কিন্তু আর 150/200 থাকতেছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে 170
বাই 220, কারণ প্যাডিং যোগ হচ্ছে না, উপরে নিচে 10 করে 20, ডানে বামে 10 করে 20, তার মানে কি 170/200 পিক্সেল হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আমাদেরকে অ্যাকুরেট হাইট উইথ মেনটেন করতে হয়, অ্যাকুরেট। এখন কথা হলো যদি অ্যাকুরেট হাইট উইথ মেনটেন আমাকে করতে হয়, প্যাডিং ব্যবহার করলে তো তাহলে আমার কি করতে হবে, এখন হিসাব নিকাশ কষতে হবে না, যে ঠিক আছে যেহেতু 150 পিক্সেলের মধ্যে আমাকে রাখতে হবে, তাহলে 150 পিক্সেলের মধ্যে রাখতে হলে আমাকে কি করতে হবে, যেহেতু প্যাডিং পড়তেছে 10 পিক্সেল করে, তাহলে আমাকে কি করতে হবে 130 দিতে হবে, তাহলে 150 পিক্সেল হবে। তার মানে আপনাকে এরকম ক্যালকুলেশন করতে হবে না, আপনাকে এই জায়গা থেকেও কি করছে, তারা আপনাকে ছেড়ে দিচ্ছে যে আপনার এত ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট একটা প্রপার্টি আপনি ব্যবহার করেন, যেই কারণে আপনি কি করতে হবে না, আপনাকে এত ক্যালকুলেশন করা লাগবে না, জাস্ট আপনি এখানে লিখে দেন বক্স সাইজিং, লিখে দিবেন কি বর্ডার বক্স, এটা লিখে দিবেন, আপনার আর কিছুই করতে হবে না। এখন আপনি গিয়ে মেপে আসেন 120-এর 120ই থাকবে, অথচ সে ওই যে দেখেন 20 পিক্সেল 20 পিক্সেল কমায় নিছে, 150/200 ছিল, এখন ইয়া কত সাইজ 130/180, তার মানে সে অটোমেটিক কি করতেছে নিজের মতো করে সে এখন বাড়ায় নিচ্ছে। ফর এক্সাম্পল তাহলে এখন তো এগুলো তো সহজ, আপনি দিলেন এখানে কত প্যাডিং, এখানে দিলেন 17/17 পিক্সেল, পরে দিলেন 34.8 পিক্সেল, পয়েন্টও ব্যবহার করা যায়, আপনি এখানে দিলেন 23 পিক্সেল, আপনার এখানে দিলেন আবার 32 পিক্সেল। এখন যদি আপনার এটা যদি ক্যালকুলেট করতে হইতো আপনাকে কত প্রবলেম ফেস করতে হইতো না, বাট এই ক্যালকুলেশনটা খুব সহজে সে করে দিচ্ছে একমাত্র এই লাইনটার কারণে। এই যে দেখেন মেপে দেখেন উইডও সেভাবে কমে গেছে, হাইটও ওইভাবে কমে গেছে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। এখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো এটা আজকে না বলি, আজকে প্রেশার হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি আমরা কি করতে পারলাম, একটা জিনিস তো আন্দাজ করতে পারলাম যে মার্জিন প্রপার্টি, প্যাডিং প্রপার্টি কিভাবে কাজ করে। ইভেন তারা যদি আমাদের কোনো ডিজাইনকে সে যদি কি করে ওভারলিউট করে ফেলে, মানে আমার ডিজাইন থেকে সে কাঙ্ক্ষিত চাহিদা থেকে সে এক্সপ্যান্ড করে ফেলবে, কারণ তারও তো একটা স্পেস দরকার, তখন আমি চাইলে এই বক্স সাইজিং লেখার মাধ্যমে আমি কি করতে পারি, তার থেকে আমি একটা সমকক্ষ একটা ইয়া আমি নিয়ে নিতে পারি, যেটা আমার ক্যালকুলেট করা লাগতো সেটা আর এখন লাগবে না। এই যে ওকে, তাহলে আমরা মোটামুটি মার্জিন অ্যান্ড প্যাডিং এর প্রপার্টিটা আমরা বুঝতে পারলাম। এখন সবচাইতে বড় মজার বিষয় হলো সিএসএস বেসড ওয়েবসাইট লেআউট ডিজাইন কি জিনিস। টেবিল দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর পতাকা তৈরি করছিলাম, আমরা যদি নেক্সট ক্লাসে একটা ইনস্ট্রাকশনও দেই বা একটা হোমওয়ার্কও দেই যে তোমরা আপনারা একটা কাজ করবেন যে টেবিলকে ব্যবহার করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করবেন, ওয়েবসাইটটা কেমন হবে চলেন একটা মাইন্ড ম্যাপ, একটা ম্যাপ আমি আপনাদেরকে দিয়ে দিই। সেটা হলো যে ধরেন এটা হলো আপনার ওয়েবসাইটের সাইজ, তাই না, মানে একটা ওয়েব পেজের সাইজ, অবশ্যই এটা তো 100-100 হবে উইথ। আপনার এখানে কি করতে হবে, সর্বপ্রথম আপনার এখানে একটা কি দিতে হবে, একটা সেকশন আনতে হবে যেটার মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হলো লোগো আর কিছু হইলো কি এখানে দিবেন কিছু মেনু বার, ঠিক আছে। এই মেনু বারের মধ্যে আবার ভাগ বাটোয়ারা তো অবশ্যই হবে, এখানে দেবেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, অনেকগুলো দেওয়া যায়। এরপরে আরেকটা সেকশন তৈরি করবেন যেখানে আপনি কি নেবেন, একটা ইমেজ নেবেন, কি নেবেন একটা ইমেজ। এরপরে আরেকটা সেকশন, এখানে আপনি দিবেন অ্যাবাউট আস। অ্যাবাউট আস মানে কি, আপনার এই ওয়েবসাইট সম্পর্কিত একটা ইনফরমেশন আপনি তাকে দিবেন, এবং এই যে এখানে অ্যাবাউট আস এর একটা হেডলাইন এখানে ইনপুট করবেন, এখানে একটা ইমেজ দিবেন অর্ধেক, আবার এখানে আপনি কি করতে পারবেন একটা লেখার মধ্যে এখানে আপনি কিছু কি করতে পারেন ইমপ্লিমেন্ট করতে পারবেন, যে হেডলাইন দিলেন, পরবর্তীতে বেশি লম্বা হয়ে গেছে, এখানে একটা প্যারাগ্রাফ দিলেন, ঠিক আছে। এরপরে আপনি আবার করতে পারেন কি আরেকটা বক্স নিলেন, এটাকে আপনি আবার কি করলেন 4 ভাগে ভাগ করে দিলেন, 4 ভাগ ভাগ করলাম এই যে এইভাবে। এখন 4 ভাগ ভাগ করার পর চারদিকে 4টা কিছু ইমপ্লিমেন্ট করলেন, যেমন এই যে এই ভদ্রলোককে দিলেন কি ওই যে মার্কিউর বিভিন্ন এক্সাম্পল তৈরি করেছিলাম না আমরা গত ক্লাসে, ওগুলো দিলেন। এখানে আপনি কি দিলেন আপনার ইউটিউব ভিডিও কিছু আনলেন আইফ্রেমের মাধ্যমে, পরবর্তীতে আপনি এখানে কি দিলেন একটা গুগল ম্যাপ আনলেন, আরেকটা এখানে আপনি হয়তো বা কোনো ওয়েবসাইটের রিসোর্স নিয়ে আসলেন।
আমি যদি এখন আপনাদেরকে এভাবে বলি, আপনারা কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন কি ইউজিং টেবিল, কারণ অলরেডি আপনারা কিন্তু এরকমের কিছু প্যাটার্নের সাথে অভ্যস্ত হয়ে গেছেন ফ্ল্যাগ তৈরি করার মাধ্যমে। পারবেন না যদি বলি যে আগামী ক্লাসে এরকম একটা ডিজাইন টেবিলের মাধ্যমে করে নিয়ে আসতে একটা ওয়েবসাইট, আশা করি না না ডিপ তো আমি এখন আপনাদেরকে এখনো বুঝাই নেই, জাস্ট আমি একটা ইয়া দিচ্ছি আর কি, আউটপুট দিচ্ছি। তো তাহলে আপনারা টেবিলকে ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা এই ডিজাইনটা করতে পারবেন খুব সহজে। এবং আমি এটা তাহলে বলেও দিই, আপনারা তাহলে একটা ডিজাইন করে নিয়ে আসেন, আমি যে প্যাটার্নটা দিলাম না ওই প্যাটার্ন অনুযায়ী আপনারা ইয়াও করে নিয়ে আসেন। তাহলে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করবেন ইউজিং টেবিল। ওকে, এখন বিষয়টা হলো HTML এর টেবিলের টিডি টিআর আমরা এখন মোটামুটি সবাই ভালো বুঝি, কিন্তু এখন যদি আমি বলি যে আজকে আপনাদেরকে হুট করে বলে দিলাম যে এই ডিজাইনটা ডিভ দিয়ে করে নিয়ে আসুন, তাহলে কিন্তু একটু কি হয়ে যাবে আপনাদের জন্য কমপ্লিকেটেড এবং ইম্পসিবল একটা টাস্কও হয়ে যাবে, তাই না? আপনারা এখন খাতা কলম নিয়ে বসবেন, হয়তোবা কোমর বেঁধে বসবেন যে ইউটিউব থেকে রিসোর্স বের করি, ডিভ দিয়ে ডিভ সম্পর্কে কিছু দেখি, ভিডিও টিউটোরিয়াল দেখি, এরপরে কিছু বানাই, এরকমভাবে আপনি কি করবেন যাচাই বাছাই করে শুরু করবেন, বাট ওইটা সাকসেশন রেট অনেক কম, কারণ আমি এখন ডিসকাশন করিনি। এখন যদি আপনি চান এরকম কিছু ডিজাইন ডিভ দিয়ে করার জন্য করতে পারবেন, বাট এই যে আপনি যে প্রতিটা সেকশন বাই সেকশন একটা কি করতেছেন ডিজাইন করতেছেন, এটাকেই কি বলে একটা লেআউট সিস্টেম বলে। এই যে আপনি যে একটা ডিজাইন কি করছেন স্ট্রাকচার রেডি করছেন, এটাকে কি বলা হচ্ছে লেআউট। এবং সিএসএস বেসড ওয়েবসাইট লেআউট মানে হলো আপনারাও চাইলে এরকম টেমপ্লেটটা কি দিয়ে করতে পারবেন, ওয়েব ডিভের ব্যবহার করেও করতে পারবেন। চলেন ডিভের মাধ্যমে এত ট্রিকি জিনিস তো আজকে দেখবো না। আজকে ধরেন ডিভের ব্যবহার করার মাধ্যমে দুইটা বক্সকে কিভাবে পাশাপাশি আনা যায়, এটা তো করতে পারবো। দুটো বক্স এই যে নিচে নিচে ছিল, আমি চাচ্ছি পাশাপাশি আনবো, কারণ আমরা যেহেতু জানি যে ডিভ কখনো কি হয় না পাশাপাশি বসে না। চলেন আজকে ডিভের কিছু কি করি জগা খিচুড়ি মানে। ধরেন আপনি একটা বক্স নিলেন, তাই না? বক্স তো অলরেডি আছে, আমি লেখাগুলো কেটে দিলাম। বক্স এখন আপনি একটা নিয়েছেন, একটা তো অবশ্যই আসবে, ইভেন আসছেও, জুম আউট করে দিই। ওকে, আপনার এখন আরো একটা বক্স দরকার, কি করলেন এটাকে যদি ডুপ্লিকেট করেন, যেহেতু ডিজাইন কি করা স্ট্রাকচার ডাবল কিন্তু ডিজাইন সেম, তাহলে কি হবে এই জিনিসগুলো আবার দুইবারই ইমপ্লিমেন্ট হবে। জিনিসটা গিয়ে দেখেন কটা বক্স আসছে, দুটো বক্স আসছে। তিনবার যদি দেন তিনবার আসবে, চারবার দিলে চারবার আসবে। আমার কথা হলো এখানে আপনি যতবার ইমপ্লিমেন্ট করবেন বক্স নামক যে ক্লাসটা, ততবারই কি করবে এই ডিজাইনটা শো করবে। আমার প্রবলেমটা এখানে না, এটা ডিভের বিহেভিয়ার, যে আপনি একটা বক্স তৈরি করছেন, সেই বক্সটা পরবর্তী বক্সকে কোথায় পাঠাবে, নিচে পাঠাবে, এটা তার বিহেভিয়ার। কিন্তু আমার চাহিদা হলো তোমরা পাশাপাশি আসতে হবে। আমার চাহিদাটা কি, তোমরা পাশাপাশি আসতে হবে। তো সেজন্য আমি একটু চেঞ্জ করে দিই, যেমন আমি বক্স এখানে দিলাম 2 বক্স 1, আর বক্স 2 কেও আমি সেম ডিজাইনটা ইমপ্লিমেন্ট করলাম যেটা আমি এখানে করেছি। যেমন আমি এই যে বক্সটাকে এখানে ডেকে এখানেও সেম ডিজাইনটা দিলাম, জাস্ট এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে দিলাম বক্স 2। আচ্ছা একটু হ্যাঁ, আচ্ছা দুঃখিত। তাহলে আমরা বক্স দুটো নিলাম, বক্স দুটো নেওয়ার দ্বারা আমি পরিবর্তন স্বরূপ কিছু কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো যে দুটো বক্স আসছে, তাই না? এই যে এখন মজার বিষয় হলো আপনি চাচ্ছেন এই বক্স দুটোকে পাশাপাশি আনার জন্য। এখন আমাদের যতটুকু নলেজ আছে ততটুকু নলেজের মধ্যে এটা কিন্তু একটা ডিফিকাল্ট বিষয়, কারণ ডিভ দিয়ে পাশাপাশি আনা আমরা কখনোই দেখিনি। আর বিহেভিয়ার চেঞ্জ করার বিষয়টা আমরা এখনো ডিসকাশন করিনি, যে একটা ট্যাগের বিহেভিয়ার আমরা চেঞ্জ করতে পারি। তো এখন কথা হলো তাহলে কিভাবে করা যায়। চলেন একটা ইজি প্রসেস আছে, খুবই ইজি প্রসেস, সেটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা ফ্লটিং করতে পারি। ফ্লট, ফ্লট মানে কি, এটা একটা প্রপার্টি। আপনি যদি এখানে লেখেন যে তোমার পরবর্তীতে আমার একটা কি আছে, আমার একটা বক্স আছে যেটাকে আমি পাশে আনতে যাচ্ছি, এই ফ্লট লেখার দ্বারা এই লেখাটাই হলো উদ্দেশ্য, যে আমি তোমার পিছনের বক্সটাকে পাশাপাশি আনতে যাচ্ছি। এখন আপনি এখানে দিলেন কি ফ্লট লেফট। লেফট মানে কি, মানে হলো তোমার এই যে মানে তোমার বাম পাশে আর কি। তোমার বাম পাশ মানে কি, আমি যদি বলি যে আপনার বাম পাশ, আপনার বাম পাশ যদি আবার আপনি আয়নাতে দেখেন কি হয়ে যায়, একটু উল্টাপাল্টা হয়ে যায় না? সেজন্য
আপনি যদি এটা নিজের চেহারায় দেখেন, নিজের চেহারার মানে হলো ওর বাম পাশ, ওর বাম পাশ কোথায়, এটা, কিন্তু এটা আসছে নাই। কিন্তু ইভেন আমার বক্সটাও তো নাই, বক্সটা কি হারিয়ে গেছে? না, বক্সটা হারায়নি, বক্সটা আছে, কিন্তু এটার পিছনে আছে। কেন পিছনে? যখন আপনি ফ্লোটিং লেফট বলছেন শুধুমাত্র আপনি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ফ্লট করতে হবে দুইজনকে। বক্স নাম্বার 2 নাম্বার বক্সকেও বলতে হবে ও যে তোমার ফ্লোট লেফটে আসছে, তুমিও কি হবা, ও লেফটে যাবা। তাহলে এখন কি করতে হবে, এখানে বলতে হবে ফ্লট, এখানেও বলে দেন ফ্লট লেফট। সেভ করলাম, দেখেন তো বক্স পাশাপাশি আসছে, পাশাপাশি আসছে। এখন আপনি যদি বলেন যে ফ্লট রাইট পাঠাও, তাহলে রাইট বলতে সে কি করবে, আপনার রাইটে চলে আসবে। যেমন এই যে এখানে বললাম যে ফ্লট RIGHT রাইট, দেখেন তো পাশাপাশি চলে আসছে, একটা লেফট সাইডে আছে, একটা রাইট সাইডে আছে। তার মানে হলো ফ্লটিং করার মাধ্যমে আমরা কি করতে পারি, দুটো ডিপকে পাশাপাশি আনতে পারি। এখন এরা পাশাপাশি আসছে কি কারণে, এটার তো একটা রিজন আছে। পাশাপাশি আসছে কি তাদের লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে, বিহেভিয়ার পরিবর্তন হয়ে গেছে? না, তাদের পাশাপাশি আসছে তার কারণ হলো ফ্লোটের পাওয়ারই হলো এটা, যে তুমি যাই কিছু হও না কেন, তুমি মন্ত্রী মিনিস্টার হও, তোমাকে কি করতে হবে, পাশাপাশি আসতে হবে। এই একটা মাত্র রিজনে তারা কি আসছে, এখানে পাশাপাশি আসছে। এখন বিষয়টা হলো পাশাপাশি আনার মাধ্যমে, হ্যাঁ বিপ্লব স্যার কি কোনো কোয়েশ্চেন করবেন? না 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 না, লেফট সাইড বলার পর সে কিন্তু লেফট মেনটেন করছে কার, ওর, এই ভদ্রলোকের লেফট মেনটেন করছে, তার মানে এই লেফট মানে এখানে, ঠিক আছে। যখন আপনি রাইট বলছেন দ্যাট মিনস সে এক, আচ্ছা দূরত্ব চলে আসছে আমার আপনার, ঠিক আছে, এখন আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি। তার মানে বিষয়টা হলো কি, লেফট মিনস এখানে বিষয় আছে যে আপনি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তোমরা পাশাপাশি আসবা। যেমন এই যে প্রথম জনকে আমি যখন লেফট বলতেছিলাম, দ্যাট মিনস তোমার কোনো কন্টেন্ট আছে যে কিন্তু তোমার কি বসবে, এখানে বসবে, ঠিক আছে, কিন্তু সে বুঝতেছিল না। তো তখন কি হলো, সে যখন এই জিনিসটা বুঝলো না, তখন সে কি করলো, পরবর্তী কন্টেন্টকে তার পিছনে নিয়ে গেল। পিছন নেওয়ার দ্বারা উদ্দেশ্য কি, পিছনে গিয়ে সেটা কোথায় বসাইছে, সে একেবারে একুরেসি মেনটেন করে বসাই দিছে। মানে তোমার আমার যতটুকু জায়গা, তোমার ততটুকু জায়গা, তুমি ততটুকুর মধ্যে বসো। হ্যাঁ, এখন যদি তার উইথ একটু বড় হইতো তাহলে কিন্তু সে একটু ওভারকাম করে আসতো। যখন আপনি এই ভদ্রলোককে লেফট দিচ্ছেন, তখন সে বুঝে গেছে যে হ্যাঁ আমরা দুইজন ভাই ভাই। যেমন রিসেন্টলি একটা ইয়ে আসছে না, ট্রেলার আসছে না, ভারত কি বাংলাদেশ ভাই ভাই না কি জানি বলছিল। আচ্ছা, এখানে তখন কি হইলো, পাশাপাশি চলে আসছে। আচ্ছা হ্যাঁ, মুজিব মুভির ট্রেলার খুবই ট্রলের একটা ইয়া হয়েছে। তো এখানে কি হলো, তখন তারা পাশাপাশি চলে আসছে। তো এখানে এই রিলেশনের পাশাপাশি আসছে যে আপনার পিছনে, মানে এই গ্রিন সিগন্যালের পিছনে তোমার কি হবে, তোমার লেফট সাইডে আসবা। কিন্তু যখন আপনি রাইট দিচ্ছেন তখন আর আপনার মাথায় এই ইন্টিউশন না যে এই ভদ্রলোক রাইট দিলে এইখানে চলে যাবে। আপনার মাথায় এরকম কাজ করতে পারে যে ভাইয়া এটাতে হওয়ার কথা ছিল, বাট এটা এখানে হবে না। রাইট দিলে আপনার রাইট ধরবে সে, মানে আপনার রাইট, ঠিক আছে। এখানে মানে এটা বিষয়টা একটু ট্রিকি, বাট এটা হলো বিষয়, এইভাবে কাজ করে তারা। আচ্ছা আরেকবার একটু ক্লিয়ারিফাই করে বুঝাই দিই। যখন আপনি ধরেন এদেরকে আমি একটা নাম দিই, ধরেন এ হলো বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2, ঠিক আছে। বক্স নাম্বার 1টা হলো প্রথমে থাকে এবং বক্স নাম্বার 2টা নিচে থাকে। যখন আপনি ফ্লোট করতে হয় তাহলে ইনস্ট্রাকশন দোনোজনকে দিতে হয়, বক্স 1কেও দিতে হয়, বক্স 2কেও দিতে হয়। এখন মজার ঘটনা হলো আপনি এখানে যখন ফ্লোটিং দিচ্ছেন তখন শুধুমাত্র কয়জনকে দিচ্ছেন, দুইজনেই দিচ্ছেন। একজনকে লেফট দিলেন, যার ধরুন আপনার এখানে লেফট অ্যালাইন মেনটেন করতেছে, দ্যাট মিনস এই যে এখানে, এই যে এই পাশে, এটা লেফট না, আপনার লেফট তো এটা, সে এখন লেফট মেনটেন করতেছে। তো লেফট মেনটেন করার সাথে সাথে যখন আপনি এই বক্সকে লেফট দিলেন বা প্রথম জনকে আপনি লেফট দিলেন, তখন সে কি করলো, লেফট অনুসারে সে আপনার ইয়াতে চলে গেল, আপনার লেফট অনুযায়ী সে এখানে ইমপ্লিমেন্ট করে বসে পড়ল। যখন আপনি আবার রাইট দিয়ে দিলেন, দ্বিতীয় জনকে রাইট দিলেন, তখন এই যে এই ভদ্রলোক এখানে চলে আসলো। আবার যখন লেফট দিলেন বক্স 2কে, তখন আবার এখানে চলে আসলো। আচ্ছা, এখানে মেবি আমি একটু মিস্টেকেন করে গেছি, সেই কারণে হয়তো কনফিউশন।
সেটা আমি হয়তো বলছি যে বক্সের লেফট, তাই না, আয়নার বক্সের লেফট, এটা আমি একটু মিস্টেকিং করে গেছি, সেটা ইগনোর করে নিন। তাহলে বিষয়টা বুঝে ফেলবেন। আপনার লেফট লাইট ধরেন, আরেকবার দেখেন আপনার লেফট কি এটা না, এই পাশটা আপনার লেফট, আবার এই পাশটা আপনার রাইট। যখন আপনি লেফট লেখেন তখন বক্সগুলোকে সে কি করে একসাথে সবার নিচে নিয়ে আসে, এটা সুন্দর কথা। এখন লেফট একজনকে দিয়েছেন সেজন্য ও নিচে নিয়ে আসছে, দ্বিতীয় জনকে যখন লেফট দিচ্ছেন তখন এই দ্বিতীয় জন এই পিছন থেকে এসে এখানে বসে পড়ে, যখন রাইট দিচ্ছেন তখন এই দ্বিতীয় ভদ্রলোক এখানে চলে আসতেছে। তাহলে কোয়েশ্চেন আরেকটা আসলো না, যদি আমি প্রথম জনকেও রাইট দিতাম, এই যে প্রথম জন তো লেফটই আছে, এখন যদি প্রথম জনকে রাইট দিই তার এখন তার অবস্থান কোথায় হবে, তার অবস্থান ওই যে বক্স নাম্বার 1, কিন্তু এই যে এই ভদ্রলোক সে এখন সবার আগে চলে গেছে, কারণ এ হলো 1 নাম্বার বক্স, এ হলো 2 নাম্বার বক্স। তো এইভাবে আমরা কি করতে পারি, লেআউট ম্যানেজমেন্ট সিস্টেমটা করতে পারি। এখন কথা হলো সেন্টার মেনটেন করার মতো কোনো অপশন আছে কিনা, যে এখানে সেন্টার লেবো কাজ করবে না, ফ্লোটের মধ্যে শুধুমাত্র লেফট অ্যান্ড রাইটই আছে, আদার্স আর কিছু নাই। এখন এখানে আরেকটা কনফিউশন হয়ে যায় যে ঠিক আছে আমি এখন কি করলাম, 3 নম্বরে আমি এখন লরেন দিলাম, তাই না, কিছু লেখা আমি লিখলাম, কন্টেন্ট লিখলাম। মজার ঘটনা হলো দেখেন তো লেখাগুলোর অবস্থানটা এখন কোথায় হয়, লেখাগুলোর অবস্থানটা এখন ওই যে বক্সের উপরে হয়ে যাচ্ছে। আপনার মাইন্ড ম্যাপে ছিল ঠিক আছে বেচারার ফ্লটিং করে আমি দুটো কন্টেন্ট নিয়ে নিছি, আমার এখানে কিন্তু কন্টেন্ট লেআউট সিস্টেম বা এটার সেকশন ডিজাইনটা, এখন আপনাকে কি করতে হবে, নতুন সেকশন তৈরি করতে হবে যেটা পরবর্তী থেকে আসবে, মানে এই যে এই টেবিলের পর থেকে আসবে, কিন্তু সেটা তো আসলো না, সেটা এখন পাশাপাশি আসলো। কেন এটা, কারণটা হলো আপনি যে এখানে ফ্লটিং দিছেন, দেখেন একজন ফ্লটিং করছিলেন, এই 2 নম্বর ভদ্রলোক কোথায় চলে গেছিল, উপরে চলে গেছিল। তার মানে হলো যখন আপনি এখানে এই ভদ্রলোককে ফ্লোটিং দিচ্ছেন তখন এর পরবর্তী যে ভদ্রলোক, মানে এর পরবর্তী যে কন্টেন্টটা আসবে সেও 100% নিয়ে রাখেন, সে আপনার কোথায় মেনটেন করবে, এই যে ফ্লোট ব্যবহার করার কারণে তার উপরে একটা কি পড়বে, সাইড এফেক্ট পড়বে, যার দরুন সে কি করবে, সে উপরে চলে যাচ্ছে। এখন এটা আমি চাচ্ছি না যে হোক, তাই না, কারণ আমি তো চাই যে এটা নিচে নিচে আসুক, মানে এই বক্সের পরবর্তী লাইন থেকে শুরু হোক। তো সেটার জন্য আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ক্লিয়ার করতে হবে অথবা ডিসপ্লে ব্লক করে দিতে হবে। আচ্ছা আপনারা তো ডিসপ্লে নিয়ে আমরা কাজ শিখিনি, আপনি এখানে কি করতে হবে, ক্লিয়ার করে দিতে হবে, লিখে দিন ক্লিয়ার বোথ, BOTH। এখন দেখি ক্লিয়ার বোথ এখানে কাজ করে কিনা, কাজ করে না, দেখছেন ক্লিয়ার বোথ করার সাথে সাথে ওদের মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। তার মানে আমার এখানে কি করতে হবে, এখানে এখন একটা কাজ করতে হবে, সেটা হলো যে বক্স 2 এর পর আমাকে একটা ডিভ নিতে হবে ক্লিয়ার নামে, বা যে কোনো নামেই নিন, কোনো সমস্যা নেই। এখন কি করতে হবে, এই ক্লিয়ারেন্সটা বোথ ক্লিয়ারেন্সটা আমাকে কোথায় নিতে হবে, ওই ডট ক্লিয়ার নামক ক্লাস নেমের মধ্যে দিতে হবে। এখন যদি দেখেন আপনার বক্সের জায়গাটা ছেড়ে সে এখন কোথায় চলে আসছে, নিচে অভ্যন্তরীণ হয়েছে। তো এটা হলো ফ্লোটের বিষয়াদি, ফ্লোট কিভাবে কাজ করে, ফ্লোটের সুবিধা অসুবিধা। ফ্লোটটা কি বুঝতে পারছেন, বাকিরা? আচ্ছা স্যার, তাহলে আশা করি যে ফ্লোট রিলেটেড যদি আমি আপনাদেরকে আজকে বলি যে বিভিন্ন ধরনের কিছু স্টাইল করে নিয়ে আসতে, বা যদি আমি বলি যে আজকে ফ্লোটের মাধ্যমে কি করবেন, হোমওয়ার্ক করবেন কি, ধরেন এই আপনার ডিসপ্লে তো ঠিক আছে, ফ্লোটের মাধ্যমে আপনারা 10টা বক্স যেগুলোর সাইজ একটা আরেকটা থেকে ডিফারেন্ট, এরকম 10টা বক্স কি করবেন, পাশাপাশি আনবেন, ঠিক আছে, মানে একটা সাইজ আরেকটা সাইজের সাথে কি করবে না, মিলবে না, হাইট ওয়েট মিলবে না, মার্জিন প্যাডিং তো অবশ্যই দিবেন, মার্জিন প্যাডিংও মিলবে না, মার্জিন প্যাডিং নিয়ে 10টা বক্স পাশাপাশি আনবেন, এটা হলো প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে আনবেন 5টা, দ্বিতীয় লাইনে কয়টা আনবেন, 5টা, সেম প্রতিটা বক্সের সাইজ অদল বদল হবে, হাইট ওয়েট বাড়বে কমবে, ইনশাল্লাহ মানে আশা করি সবে পারবে, পারবেন না, পারতে হবে ইনশাল্লাহ স্যার, অবশ্যই। ঠিক আছে, আজকে আমরা এতটুকুই রাখি। আস্তে আস্তে টপিক বাড়তেছে তাই না, প্রথম প্রথম থিওরিটিক্যাল আলোচনা বেশি যায়, এখন প্র্যাকটিক্যাল বেশি যাবে।
প্রচুর লেভেল প্র্যাকটিক্যাল। নেক্সট ক্লাস তো পুরো একবারে মনে করেন যে ইয়া হয়ে যাবে, মাইন্ড ব্লোয়িং, মানে আউট অফ মাইন্ড হয়ে যাবে আর কি, যদি কেউ প্র্যাকটিস না করে থাকেন আগের ক্লাসগুলো। সিএসএস কে ব্যবহার করে একটা মেনু বার তৈরি করব। ফ্লেক্স বক্স কি জিনিস, এই ফ্লেক্স বক্সই অনেক কিছু। রাইট, ফ্লেক্স বক্স যদি কেউ একবার বুঝতে পারে, সিএসএস এর অ্যাকচুয়াল যে স্বাদ, মানে সিএসএস ব্যবহার করার পর আপনি যে ফিলটা পাবেন, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ফ্লেক্স বক্সটা খুবই মজার যদি বুঝতে পারেন, না বুঝলে আবার এর চেয়ে কঠিন কিছুই না। ভয় দেখালেই তো স্যার ওভারকাম করবেন, একটা আছে না যে ফিয়ারকে জয় করো, ওইটাই আপনাদেরকে করতেছি স্যার। আবার বলতে পারেন যে স্যার আপনার লাভ কি, চলেন একটু ইয়া কথা